তো আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহেল রানা। আমি ডিপ্লোমা ইলেকট্রিক্যালি করেছি, বিএসসি ত্রিপুলি। মেনটেন্যান্স কমপ্লায়েন্সে প্রায় 12 বছর জব করেছি। ম্যানেজিং ডিরেক্টর হিসাবে অ্যাডভান্টেজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড, এনএডিএল ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট লিমিটেড, এই প্রতিষ্ঠানে আমি বর্তমানে আছি। আমি নিটিং ডাইং এবং মাল্টিনেশনাল কোম্পানিতে দীর্ঘদিন কাজ করেছি। আরএসি নিরাপন এবং অটোমেশন এবং এই অডিট পার্ট নিয়ে আমি দীর্ঘদিন কাজ করেছি, জব করেছি, ডিরেক্টলি জব করেছি। এখন আপনার এই প্রতিষ্ঠানগুলোর কনসালটেন্ট হিসাবে ইন্ডাস্ট্রিতে আমাদের প্রায় 200 ইন্ডাস্ট্রি সাথে আমরা কাজ করতেছি। সেই প্রতিনিয়ত আরএসি বা অটোমেশন, এসএলডি ইআরডি থেকে শুরু করে আরএসির কাজগুলো আমরা করি। আমরা অ্যাডভান্টেক এবং এনএডিএল, আমাদের দুইটি প্রতিষ্ঠান, আমরা স্পেয়ার পার্টস এবং ইঞ্জিনিয়ারিং যে কনসালটেন্ট যে সার্ভিস আছে সেগুলো প্রোভাইড করি। তার সাথে সাথে আমাদেরকে ট্রেনিং প্রোভাইড করে থাকি। এ হচ্ছে আমাদের পরিচয়। তারও কথা হবে। প্রথমে আমি আপনাদেরকে নিরাপন নিয়ে কথা বলতে চাই। নিরাপন বা আরএসি বা অডিট, যে কোনো আহ, বিষয়গুলো হয়তো অনেকে আছেন এখানে যুক্ত আছেন যে অডিট নিয়ে কাজ করেন। তো আমি ছোট করে বলতে চাই যে প্রথমে যেহেতু আমাদের অডিট নিয়ে কথা বলতেছি, যে অডিটের কাজ কি এবং কেন আমরা এই অডিটের অন্তর্ভুক্ত হব এবং অডিট কি চাই, এই ফোকাস গুলো কেন দেওয়া দরকার। আসলে দেখেন, এই অডিটের কাজ হচ্ছে যে যে বাংলাটা দেখতেছেন, যে শিল্প এবং পোশাক এবং মেশিন থেকে শুরু করে সকল বিষয়ে কি নিরাপত্তা দিবে, নিরাপত্তা দিচ্ছে কিনা বা হচ্ছে কিনা, এগুলো হচ্ছে কর্মস্থলের আপনার মনিটরিং করা হচ্ছে অডিট গুলোর কাজ, সংক্ষিপ্ত ভাবে যদি আমি বলতে চাই। আর একটা হচ্ছে এখন নিরাপন এবং অ্যাকর্ড আরএসি, যেটা এই প্রথমে যে নিরাপন আরএসি অ্যাকর্ড, এই অডিট গুলো অ্যাকর্ড যেটা ছিল, অ্যাকর্ডের রোল প্লে করেছে আরএসি, আর নিরাপন আছে। যেমন যখন এটা শুরু হয়, মাইনুল ইসলাম, অপারেশন মার্কেটিং, থ্যাংক ইউ মইনুল ইসলাম, মইনুল আলম ভাইকে যুক্ত হওয়ার জন্য। ইনশাল্লাহ আপনার কাছে কিছু আমরা আপনার অভিজ্ঞতার আলোকে আমরা অনেক কিছু শুনবো। আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ। তো এই অডিট গুলো 2013 সালে, আমি ছোট করে আপনাদেরকে বলছি, আমি অনেক টেকনিক্যাল বিষয়ে আলোচনা করব। যারা এই অডিট নিয়ে কাজ করেননি তাদের জন্য, যে অডিট, এখানে প্রশ্ন হতে পারে যে আমরা অডিট নিয়ে এত মাথা মাথা করি কেন, বা যারা কোনোদিন চাকরি করেননি তারা বুঝবেন না যে অডিট কি মনে করেন যে অডিট মানে হচ্ছে দেখাশোনা ঘোরা, এরকম না বিষয়টা। এখানে টেকনিক্যাল কিছু বিষয় আছে, ওই বিষয়গুলা আমি জেনারেলি বলবো। যে আরএসি নিরাপন বা যে অডিট, টেকনিক্যাল অডিট গুলা কথা বললাম, এটা কি করে, এটা হচ্ছে শ্রমিক, মেশিন, স্থাপনা এবং সকল বিষয়গুলোকে সেফটি মনিটরিং সেল হিসেবে কাজ করে তারা। যে মনে করেন একটা সাবস্টেশনের মধ্যে যা যা থাকা দরকার, আলো, টেম্পারেচার, আপনার ক্যালকুলেশন পার্ট, ট্রান্সফরমার, চারিদিকে স্পেস, একদম পারফেক্টলি যা থাকা দরকার, এটা যদি না থাকে তাহলে অডিট এখানে ফেল করবে। এই কি কি পারফেক্ট থাকতে হবে, বিভিন্ন আপনি বলবেন যে আরএসি স্ট্যান্ডার্ড, আমরা বলিও যদিও নিরাপত্তা স্ট্যান্ডার্ড না। এই আরএসি বা এই ধরনের ইনাদের কোনো, এই ধরনের প্রতিষ্ঠানের কোনো স্ট্যান্ডার্ড নাই। আর স্ট্যান্ডার্ড, আপনি সাবস্টেশন যখন তৈরি করবেন, সাবস্টেশনের স্ট্যান্ডার্ড আপনি মেক করবেন। আপনি যখন বয়লার রুম করবেন, বয়লার রুমের স্ট্যান্ডার্ড করবেন। আপনি ফ্লোর যখন মেশিন বসাবেন, মেশিনের স্ট্যান্ডার্ড আপনি তৈরি করবেন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি। কিন্তু এই প্রতিষ্ঠানগুলোর কাজ কি বা কিভাবে আসলো, আপনি জানেন যে 2013 সালে রানা প্লাজা এবং হচ্ছে তাজরিন ফ্যাশন, এই যে 2013 সালে এই যে ক্লাবস হয়, বিল্ডিং ক্লাবস হয়, তখন সমসাময়িক সময়ে আমাদের বাংলাদেশে আপনার কয়েকটা দুর্ঘটনা ঘটে। তখন বাংলাদেশের বায়ারগণ আমাদের বাংলাদেশের, সরি, ফরেন বায়ার যারা আছে, আমাদের বাংলাদেশের সাথে বিজনেস করার জন্য বিজনেস করা বন্ধ করে দিয়েছিল। এখনো তো সে প্রভাবটা আছে আমাদের, এটা তো জানেন, বিভিন্ন প্রভাবের মাধ্যমে এটা একটা বড় প্রভাব। তখন এই 2013 সালে যে বা আমাদের নীতি নির্ধারক যারা আছে আরএনবি সেক্টরে, তারা তাদের সাথে একটা কন্ট্রাক্ট করলো 5 বছরের জন্য। এই যে 5 ইয়ার্স, এই যে 5 বছরের জন্য একটা চুক্তি করলো যে আমি তোমাদের সাথে ব্যবসা করতে পারি বাংলাদেশের সাথে, তবে মনিটরিং সিস্টেম বাড়াইতে হবে। আমরা যেভাবে যে বিষয়গুলো মনিটরিং করতে চাই, সেগুলো যদি একজাক্টলি থাকে, তাহলে আমি তোমাদের সাথে ব্যবসা করতে চাই। বাংলাদেশ তখন বলে হ্যাঁ ঠিক আছে। তো 5 বছরের জন্য তাদের অনুমতি দিল।
আপনি জানেন যে বাংলাদেশে এরকম ছিল যে একটা বিল্ডিং ধরেন 10 তলায়, আমি সবসময় যে কথাটা বোঝানোর জন্য বলি যে নিচতলা মার্কেট, তারপর হচ্ছে 2 3 বা 4 তলা পর্যন্ত মনে করেন এটা হচ্ছে গার্মেন্টস আর সেক্টর, তারপরে হচ্ছে উপরে হচ্ছে আবাসিক, এরকম বা গুদাম ঘর বা এরকম কোনো কোড মেনটেন করে আমাদের যে কাজ করতে হবে, একাধিক সিঁড়ি, তারপর হচ্ছে হাইড এন্ট্রির বিষয়গুলো, তারপর হচ্ছে ডিটেকশন প্রোটেকশন সিস্টেম গুলো বা ইলেকট্রিক্যাল যে স্থাপনা গুলো আছে বা ইকুইপমেন্ট গুলো আছে সেগুলো প্রপার মেনটেন করা, চেকলিস্টে চেক ব্যাক করা, এই জিনিসগুলো ছিল না। তো সেই জন্য কি হয়, তো বিভিন্ন একটি যখন ছোট ধরনের ছোট দুর্ঘটনা হয় তখন মানুষগুলা মানে অনেক দুর্ঘটনা ঘটে। আপনি জানেন যে রানা প্লাজা এবং তাজিন ফ্যাশন যখন হয়, সাভার এলাকার অবস্থাটা কি হয়েছিল, যারা সিনিয়র আছেন তারা দেখেছেন। তো এই জন্য এই আপনার একটা 5 বছরের জন্য চুক্তি হয় অ্যালায়েন্স এবং হচ্ছে অ্যাকর্ড, অ্যাকর্ড যেটা। এখন মজার বিষয় হচ্ছে এই অ্যাকর্ড আর হচ্ছে আপনার আরএসসি, না সরি, অ্যালায়েন্স নিয়ে মানুষের অনেক মতভেদ আছে। মানে আমি যেহেতু এই সেক্টর নিয়ে কাজ করেছি দীর্ঘদিন বা এখনো করছি, সিনিয়র পার্সন গুলো এগুলো নাম শুনলেই আরএসসি মানে নিরাপন বা হচ্ছে এগুলো শুনলেই ওরা যেন কেমন খিটমিট করে। মানে আমার সাথে করেছে বা চাকরি করে, কেন, ওই অনেক টাকা ধরেন ফায়ার হাইড্রেন্ট ডিটেকশন প্রোটেকশন এবং আদার্স যে নিয়ম নীতি, যেমন একটা ট্রান্সফার রুমের এফিসিয়েন্সি সবকিছু সঠিকভাবে করতে হবে, এগুলোর জন্য অনেক কষ্ট বেয়ার করতে হয়েছে মালিক পক্ষদেরকে। এবং আমাদের বাংলাদেশে যারা আমরা ইঞ্জিনিয়ার ছিলাম বা টিম ছিলাম, তারা তো নিয়ম তোয়াক্কা করেনি, যখন যেখানে যেটা ইচ্ছা করে দিয়েছে। এটা যখন মানে আসলে আমরা কথা শুনতে চাই না, যখন বলে না যে আপনি এটা কোনো করতেছেন ভাই, বা রাস্তাঘাটে আপনি দেখবেন যে কেউ ধাক্কা দিচ্ছে, যদি আপনি ভাই ধাক্কা দিলেন কেন, তখন বলবো কখন আমি ধাক্কা দিলাম, মানে উল্টা প্রশ্ন করে। মানে অনেকে আমরাও করি এটা, অনেকে অজান্ত হয়ে যায়। এর মানে হচ্ছে যে নিয়মতান্ত্রিক থাকতে আমরা পছন্দ করি না। আর বাংলাদেশে কোড মেনটেন করে বিল্ডিং বা হচ্ছে বিভিন্ন যার যার ডিপার্টমেন্ট, সিভিল বলেন, ইলেকট্রিক্যাল বলেন, মেকানিক্যাল বলেন, যার যার ডিপার্টমেন্টে কাজ করতে আমরা একটু পিছিয়ে আছি অন্য অন্য দেশে। এখানে মালিক পক্ষ হট এবার অনেক প্রবলেম থাকতে পারে, কিন্তু ইঞ্জিনিয়ার হিসেবে আমাদেরকে প্রপার গাইডলাইন মেনটেন করে হচ্ছে কাজ করা উচিত যখন আপনি প্রফেশনালি কোনো কাজ করবেন। সেই বিষয়ে আমি বলবো একটু পরে। তো যাই হোক, এখন আপনার প্রশ্ন হতে পারে আরেকটা, আপনাদের প্রশ্নগুলো আমি করে দিচ্ছি। যে আচ্ছা ঠিক আছে, সবই মানলাম, না মনিটরিং করলো, ফ্যাক্টরি গুলোকে সাজালো, আলহামদুলিল্লাহ অনেক সেরেছে বাংলাদেশে। এখন 2 ভাগে ভাগ ছিল এই বিজনেস, একটা ইউরোপিয়ান, একটা হচ্ছে আমেরিকান বায়ার, যারা ইন্টারন্যাশনাল বায়ার। ইউরোপ, ইউরোপে যারা ছিল তারা কি অ্যাকর্ড, অ্যাকর্ড নামে এই প্রতিষ্ঠানটাকে দায়িত্ব দিল। আর হচ্ছে অ্যালায়েন্স আর হচ্ছে আপনার যেটা ছিল আমেরিকান, এই যে নর্থ আমেরিকান, হ্যাঁ, তো হচ্ছে নিরাপদ যেটা এখন। তো বিষয়টা হচ্ছে দেখেন, এই দুই দেশ ইউরোপ এবং আমেরিকা, এদের এই সাথে আমাদের বিজনেস ছিল, মেন বিজনেস গুলো। এখন মজার বিষয় হচ্ছে, আপনি বলবেন যে সবই ঠিক আছে, তো আমার দেশে আমাকে একজন প্রশ্ন করেছিল যে আমার ফ্যাক্টরিতে আমার প্রোডাক্ট নিবে একজন, তো আমার ফ্যাক্টরি যা ইচ্ছা তা থাক, ভাইয়াচুরি যা ইচ্ছা তা থাক, ওনার প্রোডাক্টের কোয়ালিটি থাকলে তো হলো, প্রোডাক্টের কোয়ালিটি যদি থাকে তাহলে তো হলো। হ্যাঁ, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম হতে পারে যে ঠিক আছে তুমি যেটা করতেছো ওটা আমার ঠিক হলো না, কিন্তু বাইরের দেশের ওদের একটা নীতিমালা আছে যে তুমি যদি মানে মনে ধরেন সিঙ্গাপুরের কথা বলেন বা আমেরিকার কথা বলেন, তুমি যদি এই বাংলাদেশে নেও, প্রোডাক্ট নাও, এই বাংলাদেশে কোন মানে ফ্যাক্টরির কাছে ওনার নীতিমালা কি হতে পারে, এই আমেরিকান বা হচ্ছে সিঙ্গাপুরের কোম্পানি ওনাকে নীতিমালা দিয়ে দিয়েছে। এখন ধরেন অ্যাডভান্টেক হচ্ছে আমেরিকান কোম্পানি, তো এই এই আমেরিকার নীতিমালা যদি না মানে এই 4টা পয়েন্ট, তাহলে ওনার লাইসেন্স বাদ হয়ে যেতে পারে। মানে একটা কথা আমি বুঝাচ্ছি আপনার, সেই জন্য উনি মন চাইলো আপনার মানে গড়িমসি করে যে যে কোনো দেশের সাথে বা যারা নিয়মতান্ত্রিক চলে না তাদের সাথে যে আপনার বিজনেস করতে পারবে না বা তাদের প্রোডাক্ট নিতে পারবে না, এই টাইপের জন্য দেখেন। তাহলে বায়ার যে আছে, মেন বায়ার, উনিও বাধ্য, এবং আপনি যদি ফ্যাক্টরি সঠিকভাবে না সাজান কোড মেনটেন করে, তাহলে আপনার ফ্যাক্টরিতে বায়ার ঢুকবে না। তো বায়ার ইন্টারন্যাশনালি বায়ার যদি না আসে, তাহলে আপনি বিজনেস করবেন কি? গেল। এখন আপনি বললেন যে ভাই আপনি বিজনেস, এই আমার বিজনেস করা দরকার কি, আমি তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। হ্যাঁ ঠিক আছে, আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আপনার ফ্যাক্টরিটা যদি আপনি সঠিকভাবে না সাজান, ঠিক আছে, তো বায়ার আসবে না। আপনার বা আমি ধরেন একটা ইঞ্জিনিয়ার, ফ্যাক্টরিতে এলপিএস ডিজাইন, এসএলডি, এলডি, তারপরে লেআউট থেকে শুরু করে টোটাল
এখানে অনেকে আমাকে একজন বলছিল যে আরএসসি আরএসসি তো ইএলডি নাই। আমি বলছি ভাই ইএলডি না, ফ্যাক্টরি একদম মানে ওই ড্রপ আউট ফিউজ থেকে আপনার টয়লেটের লাইট পর্যন্ত আছে আরএসসি তে, যে এটা লাগবে আমার। সকল বিষয় যদি আপনি মানে পারফেক্টলি ভাবে না দেন, তো যে কোনো জায়গাতে ওরা হাত দিতে পারবে। মানে অ্যাকচুয়ালি ফ্যাক্টরির মধ্যে যা স্থাপনা আছে সঠিকভাবে করাটাই হচ্ছে কমপ্লায়েন্স বা হচ্ছে আরএস এর মনিটরিং হবে তার। তাহলে এখন আপনি বলবেন যে আপনি যেভাবে বলছেন বাংলাদেশে সব ফ্যাক্টরি কি আছে? না, নাই, সেটাও জানি। এখন ওই যে মাইনর বিষয়গুলো, ছোটখাটো বিষয়গুলো ছাড় দেয়, এখন ছাড় যেটা দিচ্ছে ওটা যদি আপনি অভ্যাসে পরিণত করেন তাহলে সমস্যা। আপনাকে আপনাকে যেটা করতে হবে, প্রপার কমপ্লায়েন্স বা হচ্ছে ইলেকট্রিক্যাল কোড মেনটেন করে আমরা আমাদের পার্টটা কাজ করবো ভাই। তাহলে এই অডিট নিয়ে কেন কি প্রয়োজন এটা আপনারা বুঝে গেছেন। আর আরএসি, আরএসি মানে কি? আরএমজি সাস্টেনেবিলিটি কাউন্সিল। এটা হচ্ছে জয়েন্ট স্টক কোম্পানি। এই কোম্পানিটা দেখেন যে 20 মে 2020 সালে এটা ফাউন্ড হয়। মানে যখন একটের 5 বছর পূর্ণ হলো, এই যে এখানে আছে, এখানে 5 বছর যখন পূর্ণ হলো তখন আরএসি নামের একট বাদ দিয়ে এই প্রতিষ্ঠানটা ফাউন্ড হলো। এই প্রতিষ্ঠানটা ফাউন্ড হলো কি, ইন্ডাস্ট্রি দ্বিসন্ধি লিমিটেড নামে, ব্র্যান্ড ব্র্যান্ড অ্যাসোসিয়েশন ফর টেক্সটাইল আরএমজি সাস্টেনেবিলিটি ইন সাপ্লাই চেন, ট্রেড ইউনিয়ন অর অ্যাসোসিয়েশন ফর টেক্সটাইল অর অ্যান্ড আরএমজি সাস্টেনেবিলিটি ইন সাপ্লাই চেন। 3 জন নিয়ে 318 জন মানুষ নিয়ে বোর্ড নিয়ে মেম্বার নিয়ে ডিরেক্টর বোর্ড গঠন হলো, বোর্ড অফ ডিরেক্টর। বুঝে গেছে। এখানে এখন বিষয়টা মজার খেলাটা হচ্ছে কি, দেখবেন প্রত্যেকটা সার্কুলারে আমি মানে আরএমজি সেক্টর টেক্সটাইল এগুলোতে যে আরইসি কোড কাজ জানা একদম এইচআর অ্যাডমিন থেকে শুরু করে সকলকে এই আরইসি কথাটা যুক্ত করে দেয়। মানে আরইসি প্রতিষ্ঠানটাকে আগের থেকে কিছুটা ফ্লেক্সিবল করে, এবং এটা বাংলাদেশের ইঞ্জিনিয়াররা এবং বাইরের সবাই মিলে যেহেতু এটা মনিটরিং করে, দেখবেন যে টু ডে টু মরো এই আরএসি অন্তর্ভুক্ত ছাড়া কোনো ফ্যাক্টরি থাকবে না, যারা বিজনেস না বিজনেস হারাবে। সেই জন্য ফ্যাক্টরির মালিকেরা চাচ্ছে যে আরএসি জানে বা বুঝে, মানে এই টাইপের আমার ইঞ্জিনিয়ার লাগবে, এই টাইপের আমার অ্যাডমিন মানে অ্যাডমিন ম্যানেজার লাগবে। সেই ক্ষেত্রে দেখেন এই জায়গাগুলো যদি আপনি আমি যদি ফুলফিল করতে পারি, তাহলে আপনি জব করে মজা পাবেন। এখন দেখেন এইগুলা যে আরএসি বা অ্যাকর্ড কি কি বিষয়গুলো কাজ করে, সরি, অ্যাকর্ডের রোল প্লে করতেছে আরএসি। আরএসির কিছু জিনিসকে ফ্লেক্সিবল করেছে, মাইনাস প্লাস করেছে, ওটা কিভাবে করেছে আমি একটু পরে বলে দিচ্ছি আপনাকে। তাহলে আরএসি কি নিয়ে কাজ করে? চারটা পার্ট নিয়ে কাজ করে: স্ট্রাকচারাল সেফটি, টেকনিক্যাল সেফটি, ফায়ার অ্যান্ড লাইফ সেফটি। তিনটা নিয়ে আগে কাজ করতো প্রথমে। আমি এই কথাটা কেন বলছি আপনাদেরকে প্রশ্ন করতে পারে কেউ ঠেকানোর জন্য, যে প্রথমে কি নিয়ে কাজ শুরু করেছে, 1 2 3, তিনটা পয়েন্ট নিয়ে। পরে হচ্ছে বয়লারটা অ্যাড হয়েছে, আর এসে এখন এই চারটা পয়েন্ট নিয়ে কাজ করতেছে বিষয় নিয়ে। এখন দেখেন, আমরা যেহেতু ইলেকট্রিক্যাল পার্ট, আপনি বলবেন যে এগুলো এগুলো কি জানতে হবে না? অবশ্যই জানতে হবে। যেহেতু আমরা 2 নম্বর পয়েন্টটা আমাদের হচ্ছে এটা প্রাণ। আমি সবসময় বলি ভাই যে ইঞ্জিনিয়ারের জানার কোনো শেষ নাই, কিন্তু কোনটা আগে শিখবেন কোনটা পরে শিখবেন অনেকে এই জিনিসটা ঠিক করতে পারে না, বিধায় ইঞ্জিনিয়ারিং ফ্লেভারটা পাচ্ছে না। মানে মানে মৃত্যু পর্যন্ত আপনাকে শিখতে হবে, কিন্তু কোনটা আগে শেখা দরকার, জব সেক্টরে কোনটা আগে প্রয়োজন আপনার জন্য, এটা যখনই যে নোট ডাউন করতে পারবে, সে আপনার অন্য থেকে 10 ধাপ এগিয়ে যাবে। 1 ধাপ না, আমি বলবো 10 ধাপ এগিয়ে যাবে। আর আমাদের আজকে এই বিষয়গুলো আলোচনা করবো আপনাদের, যে আসলে কোন কোন বিষয়গুলো শেখা দরকার। আর এখানে অবশ্যই অনেকে সিনিয়র পার্সন আছেন, আপনাদের মতামত অবশ্যই প্রকাশ করবেন, যারা আপনার কাছ থেকে আমাদের সবার শেখার আছে, আমি এটা বিশ্বাস করি। এবং আপনাদের যারা যুক্ত হয়েছেন, আপনাদের কোনো অভিজ্ঞতা এবং কিছু বলার থাকলে হ্যান্ড রাইজ করবেন, ইনশাআল্লাহ আপনাকে ফ্লোর দেবো। শুধু আমি বলবো আপনারা শুনবেন, বিষয়টা এরকম না। এখানে একটা জিনিস আলোচনা করি একটু, যে ইলেকট্রিক্যাল সেফটি নিড ডকুমেন্ট ফর আরএসসি অ্যাকর্ড অডিটেড। আসলে মেন বিষয়গুলো কি থাকে দেখেন: এলডি, এসএলডি, এলপিএস ডিজাইন, লোড ক্যালকুলেশন, রেজিস্ট্যান্ট টেস্ট রিপোর্ট, বোল ইন্স্যুরেন্স টেস্ট রিপোর্ট, ইলেকট্রিক্যাল সেফটি ট্রেনিং, ট্রান্সফরমার টেস্ট, থার্মোগ্রাফি, সিস্টেম আর্থিং রেজিস্ট্যান্ট টেস্ট রিপোর্ট, প্রিভেন্টিভ মেইনটেনেন্স প্রোগ্রাম, লটো লক আউট টেক আউট, ডিবি চেকলিস্ট। জাস্ট এখানে 13টা মেন পয়েন্ট গুলো। মজার বিষয় দেখেন,
এই পয়েন্টগুলো আপনারা যারা যুক্ত আছেন, আহ, ধরেন আপনি কয়টা এখানে নিজের হাতে পারবেন। আপনি কি এলডি করতে পারেন, আপনি কি এসএলডি করতে পারেন, আপনি কি এলপিএস ডিজাইন করতে পারেন, আপনি একটা ফ্যাক্টরি লোড ক্যালকুলেশন যেখানে যেটা হবে, আপনি আরপি রেজিস্ট্যান্ট টেস্ট করতে পারেন বা কি হবে এটা জানেন কিনা, ইন্স্যুরেন্স টেস্ট করতে জানেন কিনা, কি স্ট্যান্ডার্ড হবে, ইলেকট্রিক্যাল সেফটি ট্রেনিং কেমনে করে, ওয়েল টেস্টে এটা জানার দরকার নাই, এটা থার্ড পার্টি কাছে করতে হবে। থার্মোগ্রাফি আপনি করতে পারবেন, আর্থিং এর রেজিস্ট্যান্ট টেস্ট করতে পারবেন, প্রিভেন্টিভ মেইনটেন্স এটা জাস্ট একটা চেকলিস্ট, লোড পলিসি একটা ডিএফ ফাইল, হ্যাঁ, ডিবি চেকলিস্ট। এখন দেখেন, মজার বিষয় হচ্ছে যে ধরেন এখানে আমি 13টা পয়েন্টের ভিতরে আমি সোহেল মনে করেন এই 8টা পারতে পারি, যদিও এটা বাদ দিই, 7টা পারি ধরেন। এখন আপনি পারেন 11টা, আরেকজন পারেন 12 নম্বর পর্যন্ত। এখন এই জিনিসগুলো পারার জন্য কি কি বিষয়ের উপর ফোকাস দিতে হবে ভাই, যারা কাজ করছেন জানেন। জাস্ট ফর অনলি ফর এসএলডি, একজন এসএলডি জানা ইঞ্জিনিয়ার মানে মেনটেনেন্স এর আপনার যদি আপনি মানে অ্যাজ ইউজুয়াল ভাবে বলেন, উনি 80% জানে। মানে আমি আমি আমার জায়গা থেকে, যে একজন যদি পারফেক্ট ভাবে মনে করেন আরএসসি তে অ্যাপ্রুভ হবে আপনার এসএলডিটা, শুধু যদি আপনি 2 নাম্বার পয়েন্টটা পারেন, তাহলে আপনি 80+% আপনি মেনটেন্যান্সে কি হয় পাওয়ার সেক্টরে আর কি করে এটা আপনি জানবেন। যেমন এই 2 নাম্বার সাথে 4 নাম্বার যুক্ত, তো সবই যুক্ত, একদম বাউন্ডারি লাইট থেকে শুরু করে কত বেকার কেবল ক্যালকুলেশন বাসবার সকল বিষয় আপনাকে এসএলডির মধ্যে পারফেক্ট ভাবে তুলে ধরতে হবে। তাহলে এসএলডি জানতে গেলে আপনাকে ইলেকট্রিক্যাল অটোক্যাড জানতে হবে। ইলেকট্রিক্যাল অটোক্যাড জানলে হবে না, এখানে কোন কোন স্যাম্পল গুলো স্ট্যান্ডার্ড হয়, কোন কোন কেবল বাসবার সাইজ বলেন, তারপর বেকার বিভিন্ন প্রকার বেকার বলেন, বিভিন্ন প্রকার সেট পয়েন্ট বলেন, সকল বিষয়গুলোকে সঠিকভাবে এই আপনার এসএলডি তে দিতে হবে। এসএলডি মানে শুধু সিঙ্গেল লাইন ডায়াগ্রাম বললেই হবে না। দেখেন, শুধু আপনি একটা পয়েন্ট যদি আপনি পারেন, আপনি 1000 ইঞ্জিনিয়ারের ভিতরে আপনি 10-10-এ থাকবেন যদি ওরা না পারে, এবং আপনার চাকরিটা আগে হবে। এবং আরএসি বলেন, নিরাপন বলেন, এই কথাগুলোর সাথে কঠিন একটা মানে চৌমুখী অংশ, যে আমি আজকেও ডুয়েটের এক ভাই এসেছিল আমার কাছে, আমার এখানে কোর্স করতেছে। তো আমি বললাম যে আপনি এই জিনিসগুলো যদি শুধু দিতে পারেন আপনার সিভিতে, ওই গতানুগতিক আপনি সিভি একটা রেখে দিলেন, ভাইয়ের সিভি আপনি কপি করলেন বা দোকান থেকে করলেন বা ডাউনলোড নেট থেকে করলেন, এটা বাদ দেন। আপনি যা জানেন সুন্দরভাবে স্টেজ বাই স্টেজ আপনি কোথায় জব করতে চান ওই অনুযায়ী আপনি সাজান। তো ইনশাল্লাহ এভাবে আমরা কাজ করি। তো যাই হোক, এখানে একটা ডেমো কোশ্চেন ক্রিয়েট করেছি, দেখেন বাসবার ক্যালকুলেশন কিভাবে করব, ক্যালকুলেশন, লোড ক্যালকুলেশন, ট্রান্সফরমার ক্যালকুলেশন কিভাবে করব, লোড কত প্রকার, পাওয়ার ফ্যাক্টর ক্যালকুলেশন কিভাবে করব, সিবি ও ভিসিবি কোনটা কখন ব্যবহার করতে হয়, ফেজের মধ্যবর্তী গ্যাপ কত থাকে, এটা হচ্ছে আপনার বাসবারের, সিসিবির সেট পয়েন্ট কিভাবে নির্ধারণ করে, এই যে 9 নাম্বার। তারপর হচ্ছে ট্রান্সফরমার আর্থিং কয়টা দেবো, জেনারেটর আর্থিং কয়টা দেবো, এলটির আর্থিং কয়টা দেবো, এসটির আর্থিং কয়টা দেবো, আর্থিং কেবলের কেবল কিভাবে ক্যালকুলেশন করবো, সিস্টেম আর্থিং রেজিস্ট্যান্সের মান কত হওয়া উচিত, আর্থিং এর কেবল ফেজের কত পার্সেন্ট হতে হবে, এলপিএস এর রেজিস্ট্যান্সের মান কত হতে হবে, এলপিএস এর বোরিং কত ফিট হতে হবে, সিস্টেম আর্থিং বোরিং কত হওয়া উচিত, এলপিএস এর সর্বনিম্ন মান কত হওয়া উচিত, পিট কি, সিস্টেম আর্থিং এর কপার রডের সাইজ কত, তারপর এলপিএস এর কপার রডের মান কত হওয়া উচিত, আর এসির কাজ কি, থার্মোগ্রাফি কি, থার্মোগ্রাফির ধাপ কয়টা থাকে স্টেজ গুলো, ইনসুলেশন রেজিস্ট্যান্স এর মান কত মেগার উপরে হতে হবে, আর এসি অ্যালায়েন্স এর কাজ কি। ধরেন যারা এই চাকরি করেননি, এখন এই 24 নাম্বার প্রশ্ন উত্তর দিতে পারবেন না আপনারা, একটু আমাকে আওয়াজ দিবেন। ধরেন কোনদিন আপনার চাকরি করেননি, ফ্যাক্টরি আরএসি নিয়ে আপনি শুনেননি, এরকম কেউ আছেন না এখানে? আছেন? না, একটু আওয়াজ তুলতে হবে প্লিজ। মানে আরএসি নিয়ে আপনি কাজ করেননি বা জানেন না, এরকম কেউ নাই এখানে? ভাই কি রাগ করছে না, কথা বলবো না আজকে? আহ এবং ভাই আমি আরএসসি, নিরাপন এই শব্দগুলোর সাথে পরিচিত, বাট এগুলো নিয়ে এখনো ওইভাবে কাজ করা হয়নি। আচ্ছা, যুব ভাই, থ্যাংক ইউ। আপনি তাহলে বলেন যে এখন যদি আপনাকে আমি বলি, ধরেন ভাইবা কোশ্চেন, যে ভাই আরআইসি কি বা অ্যালায়েন্স কি নিয়ে কাজ করে বা এটা কি, আপনি বলতে পারবেন না মোটামুটি?
এটা মূলত ওই যে ফ্যাক্টরি সেফটি পারপাসে, যে আমার সবগুলো যে প্যারামিটার গুলো আছে, ইলেকট্রিক্যাল সেফটি হোক বা সবকিছু, সেটা সঠিকভাবে মেইনটেনেন্স হচ্ছে কিনা, সেটাই মূলত থ্যাংক ইউ। আমি আমার ফুল এতটুকু চাচ্ছি প্রেফারেন্স। যে আমি চাচ্ছি যে হয়তো আপনি আগে থেকেও জানেন আরো। একজন ভাই বলছে যে নো আইডিয়া। আমি বলতেছি যে ধরেন আমি এতক্ষণ আলোচনা করলাম, আমি 15 মিনিট আলোচনা করলাম। 15 মিনিট আলোচনা থেকে আপনার যদি একটা প্রশ্ন, মানে করেন এই প্রশ্নটা অ্যান্সার আমি পাবেন ইনশাআল্লাহ, আশা করি। এটাই তো আমার আমার অ্যাচিভমেন্ট, বা আপনাদের আমাদের একটা গল্পের একটা জায়গা। আমি এতটুকু আমি বোঝানোর জন্য বলছি। তো এখানে একটু আমি সময় নিব যে এই ফ্লো চার্টটা, এটা আমার ফ্লো চার্ট মেক করা আপনার সাথে গল্প করার জন্য। যে বাংলাদেশে যে আমরা আমরা যারা ইঞ্জিনিয়ার আছি, আমি সবসময় বলি যে আমরা উল্টা পথে চলি। কেমন উল্টা পথে চলি? যে একটু এখানে যেহেতু সবাই সিনিয়র জুনিয়র সবাই আছেন, এখানে সাব স্টেশন, এটা সাব স্টেশন। এখন আমি উল্টা পথে চলি। ধরেন আমরা ফ্যাক্টরিতে আমি জুনিয়র ইঞ্জিনিয়ার জয়েন করলাম, জয়েন করার পর এখন আমার ডিউটিটা কি হবে? আমার ডিউটিটা হবে আমার ডিউটিটা হবে যে আমি 5 দিন, 15 দিন, 1 মাস, 3 মাস, এটা হতে পারে, ধরেন 15 দিন বা 8 দিন আমাকে ঘুরবো ফিরবো দেখবো, সবার সাথে পরিচয় হলাম। তো জুনিয়র ইঞ্জিনিয়ার আমি। তারপরে কি হবে? আমি কোনোদিন কাজ করিনি, আমি গ্রাজুয়েশন করেছি বা ডিপ্লোমা করেছি, তাই করি না কেন, কি হলো? আমাকে ফোরম্যান, নাহলে ইঞ্জিনিয়ারিং ইনচার্জ যে হোক, ম্যানেজার বা আপনার বস যে হবে, বলবো সোহেল সাহেব যান, 2-3 দিন পর হানিমুন কেটে গেছে, এখন যান। হয়ে যাব, হয়ে যাব, মনে করেন সাব স্টেশন ইনস্টল হচ্ছে, এখানে যাব। এখন যায়, এখানে একটা টুয়েলভ থাকবে, চেয়ার থাকবে, এখানে একটা টুয়েলভ বিএসসি ইঞ্জিনিয়ার আমি বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমি। আর এখানে সাব স্টেশন কাজ চলতেছে, এখানে কফি টফি থাকবে, খাবো আর বসবো আর দেখবো। বিষয়টা কি এরকম? যারা সিনিয়ররা আছেন চাকরি কি এরকম বলে? তো আমি ইঞ্জিনিয়ার, এটাই তো হওয়ার কথা। মানে সবাই তো এরকমই ভাবে যারা চাকরি করে না। আসলে এরকম না ভাই, এই ধরনের চাকরি না। এখন এই যে সাব স্টেশনটা ডিজাইন হচ্ছে এখানে বা ইনস্টল কাজ চলছে, এখানে কি আছে? ট্রান্সফরমার রুম আছে, এলটি আছে, এসটি আছে, মিটারিং যা আছে সব আছে। And আপনি কোনোটাই চিনেন না কি জিনিস, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। তা আপনার ইঞ্জিনিয়ার, আপনি এখানে করবেন নাকি, বা আমি করবোটা কি? এর ভয়ঙ্কর ব্যাপার না? তো কি হবে? যে দেখে দেখে শেখা এবং তাদেরকে হেল্প করা, হেল্প হ্যান্ড হিসাবে আপনি জয়েন করেছেন। আপনি ইঞ্জিনিয়ার ঠিক আছে, আপনি একজন টেকনিশিয়ান, একজন আপনার ফোরম্যান, তাকে হেল্প করছেন, এটা নিয়ে আসুন, ওটা ধরেন, নিচ্ছেন, তার টানতেছেন, লাগাচ্ছেন, কোনো সমস্যা নেই। কাজ কোনো ছোট না ভাই। এখন বিষয়টা হচ্ছে, মজার বিষয় আমার কাছে, যে আপনি যেটা করতেছেন সেটা আপনি দেখে দেখে শিখতেছেন। তো এই দেখে দেখেও শেখা কোনো মানে পাপ না, শিখতে হবে। And এটাকে নিয়ে যদি আপনি অ্যানালাইসিস না থাকে, যে একটা এলটি প্যানেল, এলটি প্যানেলের ভিতরে কি আছে, কি কেন হচ্ছে এটা, এসটি মিটার আছে, এসটি প্যানেল আছে, পিএফআই আছে, ট্রান্সফরমার রুম আছে, ট্রান্সফরমার রুমের কতটুকু জায়গা, এই যে কেবল ক্যালকুলেশন, লোড ক্যালকুলেশন, এগুলো যদি আপনি আপনার থিওরির সাথে, আপনার বইয়ের সাথে আপনি অ্যানালাইসিস না করেন, শুধু দেখে দেখে শেখা, তাহলে ভাই 10-12 বছর আমাদের কেটে যাবে, রাস্তায় কেটে যাবে। সেই জন্য আমি বলি যে আমাদের অ্যাকচুয়ালি আমাদের একাডেমিক বলেন বা এরকম যদি থাকতো, যে এখানে কি হচ্ছে পার্ট টু পার্ট, আবার ইলেকট্রিক্যাল বা সিভিল যেই পার্ট হোক না কেন, এই বিষয়গুলো আমরা একটু আগে শিখে আসতে পারতাম, তারপর যখন এখানে যেতাম সবকিছু পক্ষ মনে হতো আমার কাছে। তো এই জন্য ভাই, দেখে দেখে শিখতে হবে। আর যদি যারা জয়েন করেননি, এখনো চাকরি পাচ্ছেন না, তারা কিছু সময় নিয়ে এই বিষয়গুলো শিখতে হবে। কি শিখতে হবে আমি একটু বলি। যে এখানে যে স্ট্যান্ডার্ড গুলো আছে, যেমন এটা হয় বিএনবিসির স্ট্যান্ডার্ড হয়, বিটিসি স্ট্যান্ডার্ডে হয়, এনএফপিএ হয়, তারপর হচ্ছে আপনার আইএসসি, এনএসসি, এই যে যতগুলো স্ট্যান্ডার্ড আছে, এগুলো ম্যাচ করে একটা প্রতিষ্ঠান হয়। বিএনবিসি বাংলাদেশ কোডের জন্য আগে ফলো করবো আমরা। এইগুলা না, যদি ওখানে কোনো ইনফরমেশন পাই, তাহলে এগুলোর কাছে যাব। এখন আপনি বলবেন যে ভাই, এগুলো তো আপনি যে নামটি বললেন, এটা তো এক একটা বই 4,000 5,000 পেজ, এটি কত থেকে শিখবো? হ্যাঁ, অবশ্যই, খুব সুন্দর কথা। আপনার আমার একাডেমিক যে বই থাকে, এগুলোতে রুলস রেগুলেশন গুলো ওভাবে থাকে না। মেন যে ইলেকট্রিক্যালের যে এগুলো এগুলো থাকে।
রুলস রেগুলেশন গুলো এগুলোতে শিখতে হয়। এগুলো আমরা যেটা করে রাখছি, আপনাদেরকে দেখাবো যে একটা কম্পারিজন করে রাখছি, যে ধরেন সাবস্টেশনে করবেন, বিএনবিসি কি বলছে, টিএস স্ট্যান্ডার্ড কি বলছে, আইএসসি কি বলছে, এনএসসি কি বলছে। আপনি 10টা পেজ পড়লেই আপাতত নোট নোট এটা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যে আচ্ছা এটা। আর যদি ডিটেলস আপনি দিলে এখানে রেফারেন্স নাম্বার থাকবে, সেখানে আপনি দেখতে পাবেন। একটা করে রাখছি আপনাদের জন্য। এই হচ্ছে বিষয় ডিজাইন। এখন দেখেন, রুলস রেগুলেশন জানলেন, ডিজাইন জানলেন, ইনস্টলেশন। আমরা প্রথমেই চাকরি দিতে শুরু করি ইনস্টল দিয়ে, আমরা কিছু জানি না। এবং ড্রয়িং ডিজাইন গুলা জুনিয়রদেরকে হাতে দিতে চায় না মালিক পক্ষ বা হচ্ছে আপনার যারা মনিটরিং টিম থাকে। তো এই জিনিসগুলো যদি আপনি জানতে পারেন, দেন আপনার কাছে ইনস্টল কাজগুলো খুব সহজ হয়ে যাবে। তো এদিক থেকে যারা আমরা যাই চাকরিতে, তারা এগুলো কাজ করতে করতে এগুলো শেখার অনুরোধ করব। আর যারা চাকরি করেন না, তারা এগুলো মোটামুটি শিখে একটু এখানে চলে যান, যেহেতু আপনি চাকরি এখনো জয়েন করতে পারেননি। যেদিন আপনি যেদিন জয়েন করে ফেললেন তো করে ফেললেন, এখন বেকার এই টাইমটা নষ্ট না করে ভাবে আগানো উচিত। আর ইঞ্জিনিয়ারিং ভাষা হচ্ছে ডিজাইন, ড্রয়িং ডিজাইন। তো ড্রয়িং যেহেতু ইঞ্জিনিয়ারিং ভাষা, ইঞ্জিনিয়ারিং ভাষা যদি এখন আমি বলি যে এখানে 71 জন ভাই আছে আমরা, টেকনিক্যাল অটোক্যাড কয়জন জানেন? একটু আওয়াজ তুলবেন, একটু হ্যান্ড রাইজ করবেন কষ্ট করে। মনে করেন 50%, মানে 50% না, আমার মনে হচ্ছে 20% আমরা ভাইয়েরা আমরা ইলেকট্রিক্যাল অটোক্যাড জানি, জানি হয়তো বা। হ্যাঁ, আমি যদি ভুল না করি, এটা জাস্ট একটা জাজ আমার জায়গা থেকে। তো এখন বিষয়টা হচ্ছে যে ইলেকট্রিক্যাল অটোক্যাড আপনি এসএলডি করার মতো এখানে কতজন মানুষ আছি আমরা। এখন মজার বিষয় হচ্ছে যে ইলেকট্রিক্যাল অটোক্যাড ভাই, ইলেকট্রিক্যালের জন্য আপনি একদিনে শিখতে পারবেন। মানে এটা আমি গল্প কথা বলছি না, যারা জানেন না ইলেকট্রিক্যাল অটোক্যাডটা, আপনাকে আমি চ্যালেঞ্জ করতে, যদি আমার সাথে কেউ চাই ইলেকট্রিক্যালের জন্য, টুডি করার জন্য, আপনি একদিনে শিখতে পারবেন। মানে আপনি টুডি করতে পারবেন যদি আপনি কম্পিউটার জ্ঞান থাকে আপনার। ঠিক আছে? তাহলে একদিন যদি কারো কাছে আপনি শিখে নেন, তাহলে টুডি করতে পারেন। আরো জটিল যে বিষয়গুলো আছে, 5 দিন যান, 10 দিন যান, 15 দিন যান, আপনি কোর্স করিয়েন না। আপনি এই যে আমাদের এই অ্যাডভান্টেজ, এই ইউটিউবই আছে আমাদের, প্রায় প্রায় আমি 4টা এখানে ভিডিও দিয়ে রাখছি। একদম আমার একটু শখ আছে যে আর এটা নিয়ে কাজ করবো, যে ফুল টেকনিক্যাল অটোক্যাডটা অন্তত এখানে যেন থাকে। মানে আমার খুবই একটা নেশা যে আমাদের ইঞ্জিনিয়ার ভাইয়েরা খুব অবশ্যই, মানে অবশ্যই উপরে যদি শক্ত কোনো কথা থাকে, আপনি এখানে ইউজ করতে পারেন যে ইলেকট্রিক্যাল অটোক্যাড আপনাকে জানতেই হবে। ঠিক আছে, জানতে হবে। এই জন্য আমি আপনাদের হেল্প করব, এই আমাদের অ্যাডভান্টেজ, এই ইউটিউবে যেতে পারেন, বা আমার কাছে সফটওয়্যার বা যে কোনো ইস্যুতে আপনি আমার কোর্স না করলেও আপনাদেরকে আমি হেল্প করবো, বা আমার অবশ্যই আসতে পারেন, আপনার কোনো সমস্যা নেই। এক ভাই বলেছেন যে এসএলডি প্যানেল বোর্ড ডিজাইন, হ্যাঁ এগুলো আমাদের কোর্স আছে, আমরা একটু পরে বলবো। আর একটা মূল আলোচনা যায়। আচ্ছা, এখন দেখেন যে এখানে লিখছি প্রজেক্ট ভিজিট ডাটা নোট। দেখেন ভাই, আমরা যারা ইঞ্জিনিয়ার, তারাকে আপনাকে ফ্যাক্টরি ভিজিটে পাঠাবে, আপনাকে সার্ভিস স্টেশন ভিজিটে পাঠাবে। এটা 2, 3, 10 রকম ভিজিট আছে। ধরেন আপনি আমার কোম্পানিতে চাকরি করেন, আমি একটা ফ্যাক্টরিতে পাঠালাম আপনাকে যে যান ওখানে আর এসির কাজ হবে বা ইলেকট্রিক্যাল সার্ভিস স্টেশনটা আপনি ভিজিট করে আসেন। আপনি কি করলেন, ওখানে যাইলেন বা আমি গেলাম, ছবি টবি 5-6টা উঠাইলাম, উঠিয়ে ওখানে চা নাস্তা খেয়ে চলে আসলেন। ইলেকট্রিক্যাল বা টেকনিক্যাল ভিজিট তাকে বলে না। টেকনিক্যাল ভিজিট হচ্ছে যে আপনার কতটুকু টাইম দিয়েছে, কি কারণে এই জায়গাটা আপনার ভিজিট করতে পাঠিয়েছে, ওই টাইম সাপেক্ষে এখন একটা রিপোর্ট তৈরি করতে হবে আপনাকে, যে আপনি এটা দেখলেন, এই প্রবলেম আছে, এই ডেভেলপ করতে হবে, এটা নোট করে নিয়ে আসতে হবে। তাহলে দেখেন, এটা ফ্যাক্টরিতে চাকরি করলেও আপনার করতে হবে, যদি আপনি কনসালটেন্ট ফার্ম হিসাবে আপনার থাকে সেটাও করতে হবে। আপনি যাই করেন না কেন এটা করতে হবে। তাহলে কি দেখবেন এখানে, যে অনেক কিছু তো দেখার আছে। তো প্রাথমিকভাবে যেটা আমি বলি যে দেখবে যে লুকিং গুড। মনে করেন এই যে অনেকে আছে এরকম যে আহ এই জায়গাটাতে একটা তার লাগিয়ে একটা হাত মোছার জন্য একটা ন্যাকড়া এখানে ঝুলাই রাখছে। বুঝতে পারেন, অনেক জায়গা দেখছি আমরা এরকম। এরা পানি খায়, পানির মনে করেন এখানে একটা পট রাখছে, লাঞ্চ করছে, লাঞ্চের পট রাখছে। হ্যাঁ, এগুলো হচ্ছে লুকিং গুড। এগুলো হচ্ছে মানে ছেঁচামিপনা আর কি। এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে যে আপনার সীমানাতে কোনো অকাঙ্ক্ষিত কোনো বিষয় কিছু রাখা যাবে না, অপ্রয়োজনীয় জিনিস কোনো কিছু রাখা যাবে না।
তারপরে এটা দেখতে হবে যে মিটারটা চলে না, এটা এই রোটার সুইচটা নষ্ট, এটা নষ্ট, এই সেই, এটা ফুটা আছে জায়গাটা, এই জিনিসগুলো প্রাথমিক ভাবে তো আপনার চোখে পড়ে যাবে। তারপরে যেটা হবে, একটা যেটা করতে হবে, টেকনিক্যাল ইস্যুগুলো, আপনাকে টেকনিক্যাল ইস্যুগুলো কি? টেকনিক্যাল ইস্যুগুলো হচ্ছে যে লিস্ট আপনার ওয়ার্কিং এরিয়া 1 মিটার চারিদিকে জায়গা থাকতে হবে। তারপর হচ্ছে আপনার, আপনি ঢোকা মাত্রই আপনার রুমটা এতটা গরম যে ওখানে সহ্য করা যাচ্ছে না, মানে এটা প্রাথমিক ভাবে আপনি পেয়ে যাবেন বিষয়গুলো। তারপর এখানে সাফিসিয়েন্ট আলো নাই, 150 থাকতে হয়, সেটাও নাই, টেম্পারেচার অনেক হাই। এই যে খালি চোখে যেগুলো কোনো প্যারামিটার ছাড়াই আপনি মাপতে পারবেন আপনার শরীরে এবং আপনি দ্বারা। তারপরে যেটা যাবেন যে লুকিং গুড গেল, এখন এখানে ঢুকবেন, মনে করেন এটা হচ্ছে 400 অ্যাম্পিয়ারের জন্য ডিপ এমডিপি। 400 অ্যাম্পিয়ারের জন্য ইনকামিং আউটগোয়িং কেবল, বেকার সাইজ, আপনার সেট পয়েন্ট, এখানে নাম্বারিং থাকে, এই যে ডোর আর্থিং, এখানে হচ্ছে আপনার ম্যাট থাকে, এখানে এসএলডি থাকতে হবে, স্ট্যাটিক থাকতে হবে, তারপর ডেঞ্জার সাইন থাকতে হবে, ডিভি চেক লিস্ট থাকতে হবে। এগুলো মনে করেন নাই, তাহলে কি কি নাই আপনি নোট করলেন, এটা নাই ওটা নাই, প্রপার বার্থিং নাই, বাস যেভাবে থাকার কথা ছিল, ইনকামিং আউটগোয়িং ঠিক নাই, বললে ড্রেসিং গুলো ঠিক নাই, আপনার এগুলো ফুটা ফাটি এই সে লুবিং সিস্টেম ঠিক নাই। এই যে বিষয়গুলো বলতেছি, আমি হয়তো এখন বলতেছি সেজন্য অনেক কিছু মনে হচ্ছে আপনার, এগুলো তো ভাই ওটা ওয়ান ডে ব্যাপার আপনার কাছে, যখন আপনি এগুলো পারবেন। আচ্ছা, ওটা ওটা আপনার ক্র্যাক ফাইল দিয়ে, যে একজন ভাই লিখছে যে অটোক্যাড 1 মাসের পর, ওটা ক্র্যাক ফাইল, যে ক্র্যাক যদি আপনি ইউজ করেন, ওই ক্র্যাক এটা দিলে আপনি পারবেন। ঠিক আছে, আপনার প্রবলেম হলে ওদের অফিসে যোগাযোগ করবেন, হেল্প করবেন, আপনার সমস্যা নেই। আপনারা এই জিনিসগুলো দেখেন। আর একটা মজার বিষয় বলি, যে আর এসে অনেক সময় এটা, এই যে একটা বেকার, এখানে কি থাকে, ইনকামিং থাকে তিনটা, 3 ফেজ মনে করেন, আউটগোয়িং থাকে। এই যে মেনটা থেকে এখানে যখন এটা বলে লিঙ্ক বাসবার, লিঙ্ক বাসবারটা কি বলে, মেন বাসবার যতটুকু প্রয়োজন তার থেকে চিকন দিয়ে দেয়, কারেন্টটা তো এখান দিয়ে যাবে, তখন কিন্তু ধরা খায়। তাই বলতেছি মেন বেকার, ক্যাপাসিটি, মেন ইনপুট কেবল, নিউট্রাল, আর্থিং, মেন বাস বা সাইজ, মেন লিঙ্ক, এই যে কেবল বা বাস বা যেতে কেবল সিলেকশন। এখানে জাস্ট আমি আপনাদেরকে ধারণার জন্য কয়েকটা জিনিস দিয়েছি, যে এই জিনিসগুলো ভাই জানতে হবে। এখন আপনি ধরে ধরে যদি আগাতে পারেন, আপনি খুবই মজা পাবেন। যেমন আমার জীবন দশায় আমি এটা করেছি, যে এই যে এসএলডি টেসএলডি গুলো থার্ড পার্টি কে করে, তো আমি তো অনেকদিন থেকে কাজ করি, আমি যে এগুলো সব থার্ড পার্টিকে মানে খতম করে দিয়েছি, যে থার্ড পার্টি লাগবে না। আমি আমাকে জাহির করার মানে প্রমাণ করার জায়গা পেয়েছি, যে স্যার 5টা 6টা এসএলডি করতেছেন, আপনি থার্মোগ্রাফি করতেছেন, আপনি এইগুলো সবগুলো যখন ইন্স্যুরেন্স টেস্ট করতেছেন থার্ড পার্টি দিয়ে, যখন এগুলো আপনি নিজে করবেন, তখন কিন্তু এটা অ্যাকিউরেট হবে। এসএলডি হচ্ছে ডিবির সাথে 1 বিল লাগে, তাহলে যখন আপনি একাই করতে পারবেন, আপনি মনে করেন একটা বেকার চেঞ্জ হলো বা এখানে এটা পারফেক্ট ভাবে নাই, আগে থেকে দেওয়া আছে, থার্ড পার্টি যে প্রপার ভাবে এসএলডি মিলা খুবই টাফ। নিজে ইন হাউসে যখন আপনি করবেন, করতে পারবেন, এটা পারফেক্টলি আপনি একটা সলিউশন পাবেন, ঠিক আছে, বা মজা পাবেন। তো এই জিনিসগুলো আপনারা যারা চাকরি করতেছেন, এই জিনিসগুলো জানেন না, মেহরবানি করে আপনাদেরকে খুবই খুবই রিকোয়েস্ট করব, যে ছোট ভাইয়ের কথায় আপনারা একটু নিজকে গুছিয়ে নেন, আপনি খুবই মজা পাবেন। ভাই এই যে আমি কয়েকদিন হলো একটা সার্কুলার দিয়েছিলাম, এই সিভিতে পাঠিয়েছি, যে 50 থেকে 60 হাজার টাকা মিড টাইম, মানে 2-4 বছরের মানে এক্সপিরিয়েন্স থাকলে দিবে, এসএলডি জানতে হবে আর টিম পরিচালনা ক্ষমতা। এখন আমার খুবই খুবই কাছের অনেক লোকজন আছে, যে তারা 10 বছর 12 বছর চাকরি করছে, এখনো 40 হাজার টাকা বেতন বা 30 হাজার টাকার মধ্যে বেতন আছে, বা 40-এর মধ্যে আছে। তাদেরকে কিন্তু আমি এবং ওখানে ডিজিএম জিএম সব আমার পরিচিত, মানে আমি যেগুলো রেফারেন্স করি, অনেক ফ্যাক্টরিতে আছে যে ওভাবে কোনো নেয় না, আপনার ভাই ভাই নেয় না, অনেকে আছে এরকম। তো আমি কিন্তু ওদেরকে চিনি বা আমার সাথে জব করেছে, তাদেরকে পাঠাতে পারতেছি না কেন? তারা ইলেকট্রিক্যাল অটোক্যাড জানে না, এসএলডি জানে না, শুধু অফিসে যায় সকালে 9টায় যায় আর 6টায় 8টায় বের হয়, রেগুলার যে কাজগুলো আছে, মেশিন নষ্ট হয়ে গেছে, একটা ম্যাগনেটিক কন্ট্রোল নষ্ট হয়েছে, একটা বিএফডি নষ্ট হয়ে গেছে, সেটা চেঞ্জ করতেছে, গত অনেক এই কাজগুলো তো আছে, অবশ্যই এগুলোও করতে হবে। তার সাথে সাথে যেটা সফট স্কিল কাজগুলো আছে, আপনাকে আমাকে শিখতে হবে, প্রিয় ভাই। যা হোক, আমি হয়তো বা একটু আপনাদেরকে বেশি পরামর্শ দিয়ে ফেলতেছি। হ্যাঁ, এখন দেখেন আমরা এখানে পড়ালেখায় যাই।
আমি আমার যেটা ফিলোসফি বা আমি যেটা চাই যে গতানুগতিক আলোচনা না করি, পারফেক্টলি যে ফ্যাক্টরিতে একটা ইঞ্জিনিয়ার যে জিনিসগুলো মেনটেন করতে হবে সেই বিষয়গুলো আমি আলোচনা করতে চাই এবং শেখাতে চাই এবং নিজে শিখতে চাই। তো দেখেন, এটা একটা ট্রান্সফরমার, আমরা সবাই জানি এটা একটা ট্রান্সফরমার। এটা হচ্ছে কি, প্রাইমারি সাইড বা এসটি সাইড। এই পাশে কি কানেকশন দেওয়া থাকে আর এলটি প্যানেলে কি কানেকশন দেওয়া হয়। দেখবো যে অনেক সিনিয়র সিনিয়র জায়গাতে বা আমরাও যখন এরকম বলে যে বলেন তো এসটি এসটি সাইডে কি কানেকশন দেওয়া থাকে, মনে হচ্ছে যে আকাশ থেকে দুম করে একটা কি যেন পড়লো, কি যেন আছে কি যেন আছে ভুলে গেছে, ওই পাশে কি হবে। তারপরে কি হয় এবার এটা 2 মিনিটের আলোচনা থেকে আমি আপনাদেরকে আজকে জীবনে কোনোদিন ভুলবেন না যারা ভুল। দেখেন এখানে কি বলছে, স্টেপ ডাউন ট্রান্সফরমার ইন প্রাইমারি সাইড ইন কানেক্টেড উইথ ডেটা। এই যে আমি পড়লাম, এই পড়াটা কতক্ষণ মনে থাকবে? থাকবে না। সেকেন্ডারি সাইড ইজ কানেক্টেড উইথ স্টার কানেকশন। গুড, এটা আপনার ঠিক আছে। এখন ভোল্টেজ কারেন্ট এগুলো আপনি অনেক কিছু বলতে পারেন। আমি যেটা বলতে চাই, এই পাশে দেখুন রেড ইয়েলো ব্লু তিনটা, এটা কি সাপ্লাই লাইন। এই লাইনটা সাপ্লাই লাইন। তাহলে এখানে রেড ইয়েলো ব্লু মানে এই তিনটা, যে রেড ইয়েলো ব্লু তিনটা লাইন একসাথে যুক্ত হলো। ওকে, তাহলে এটা কি ডেল্টা। কেন ডেল্টা ওটা বলি। এই পাশে হচ্ছে ভোল্টেজ হাই থাকে, কারেন্ট লো থাকে। আচ্ছা, এই পাশে আমি ডেল্টা ইউজ করলাম, এই পাশে রেড ইয়েলো ব্লু নিউট্রাল। এই পাশে কয়টা, এই পাশে হচ্ছে তিনটে লাইন ব্যবহার হয়েছে, এই পাশে হচ্ছে চারটা। কেন চারটা হয়েছে? আমরা 220 লাইন বের, সিঙ্গেল ফেজ বের করার জন্য নিউট্রালের অবশ্যই প্রয়োজন। নিউট্রাল, দেখেন মজার বিষয়, এই পাশে তিনটার জন্য রেড ইয়েলো ব্লু। আর যেহেতু সেকেন্ডারি সাইড ইউজার ইউজ সাইড, সেই জন্য অবশ্যই এখানে আপনাকে নিউট্রাল লাগবে। তো নিউট্রাল যেহেতু লাগবে, সেই ক্ষেত্রে এই ডেল্টা থেকে তো নিউট্রাল বের করা কোনোভাবে সম্ভব না। তো সেই জন্য আমাদেরকে এই পাশে অবশ্যই স্টারের কানেকশন হবে। দেখেন এখানে এক পয়েন্ট যদি মনে থাকে যে এলটি প্যানেলে আমার যেহেতু নিউট্রাল প্রয়োজন, এখানে তিনটা লাইন হয়, এদিকে কখনোই ডেল্টা হওয়া সম্ভব না। যদি আপনি 3 ফেজ লাইন ইউজ করেন, যে আমি নিউট্রাল কিছু ইউজ করব না, সেক্ষেত্রে বা আপনি ট্রান্সমিট করেন, তাহলে তো আপনি আপনার ডেল্টা ডেল্টা নিতে পারেন, কোনো সমস্যা নেই। এই বিষয়গুলো আপনি আপনার মতো করে বা আমাদের মতো করে বইয়ের ভাষায় না করে যদি আমাদের মনে থাকে একটা পয়েন্ট, তাহলে আপনি আজীবন বলবেন না এ বিষয়ে লাইসেন্স বলেন ভাই বলেন একটা গেল। একটা প্রশ্ন হতে পারে এখানে যে অনেক জায়গাতে এরকম প্রশ্ন করে, আচ্ছা এই পাশে যে নিউট্রালটা হলো, নিউট্রালের উৎপত্তি স্থল কোথায়? এই নিউট্রালের উৎপত্তি স্থলটা দেখেন, এই দুইয়ের অধিক যদি কয়েলের একটা মাথা যেখানে আপনার যুক্ত হবে, সেখানে একটা নিউট্রাল পয়েন্ট যুক্ত হয়। শেষ। আচ্ছা, একটা এখানে আপনার কোশ্চেন হতে পারে অনেক, যদিও এখানে একটা কেবল এখানে দুইটা কেবল। অনেক জায়গাতে আমি প্রশ্ন করেছি, বলে যে এটাতে একটা এলটিতে গেল একটাতে পিএফ হয়ে গেল, মানে উল্টাপাল্টা কোশ্চেন আর কি। তো এটার কারণটা কি? এটার কারণটা ভাই যে এটা হচ্ছে 33 কেভি, 33 কেভি লাইন আছে, ঠিক আছে 11 কেভি। দেখেন 11 কেভি, এই কারেন্টটাকে স্টেপ ডাউন করে আমি সর্বোচ্চ 440-এ নিতে পারছি। আপনি ইমাজিন করেন তো একবার যে 33 কেভি, 33,000 ভোল্ট, 11,000 ভোল্ট, আপনি 440 ভোল্টে কনভার্ট করতেছেন। এখানে এই ভোল্টেজটাকে কমানোর কারণে এই পাশে কারেন্টটা হাই হয়ে যায়। কারেন্টটা হাই হওয়ার কারণে আপনার এই মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছিল, এই কারেন্টটা এখান থেকে অনেক বেশি হয়ে যায়। ফার্স্ট একটা প্যারামিটার হচ্ছে যে কারেন্ট যদি বেড়ে যায়, কেবল সাইজ আপনার বেড়ে যেতে হবে। আরো অনেক বিষয় আছে এটা, সেজন্য এই পাশে দেখেন, এই পাশে একটা কারেন্ট কেবলের যে কারেন্ট আসলো, এই কারেন্টটাকেই ভোল্টেজ কমে যাওয়ার কারণে আমার কেবল সাইজ বেশি হয়ে যাচ্ছে। এখানে দুইটা হবে না, তিনটা হবে না, চারটা হবে না, 11টা হবে না, 7টা হবে, ডিপেন্ড করবে আপনার এই কারেন্ট বা ভোল্টেজের উপরে। ঠিক আছে, গেলাম এই টাইপের। তারপরে যে হর্ন গ্যাপ আছে, এই স্টেজ গুলো কেমন হয়, এই জিনিসগুলো প্রত্যেকটা বিষয় ধরে ধরে ভাই, মানে আপনারা যারা জুনিয়র আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে এই পার্ট গুলো এত মানে টেনশন নেওয়ার কিছু নাই। আপনি স্টেজ বাই স্টেজ, ড্রপ ফিউজ থেকে শুরু করে সাবস্টেশন থেকে শুরু করে পাওয়ার গুলো কি ইজি ভাবে ইলেকট্রিক্যাল কোড মেনটেন করে কিভাবে মেনটেন করবেন, আপনার এই জায়গাটা যদি আমাদের শেখা থাকে, আপনি বাংলাদেশে ভালো ভালো ইন্ডাস্ট্রিতে আপনি এবং কনসালটেন্ট ফার্মে আপনাকে লুফে নেবে ইঞ্জিনিয়ার হিসাবে।
যারা, আমি শক্ত করে বলতেছি, যারা এই ধরনের মনে করবেন যে সোহেল ভাই হয়তো বোঝানোর জন্য বলছে, আপনি একটু প্ল্যান মাফিক শুরু করেন। আমার এখানে কোর্স করতে হবে আমি একবার আপনাকে বলবো না, আপনি কোর্স করেন, নাহলে ওয়ালাইকুম। আমার কাছে 30 শিখেন ভাইয়া। স্যার, স্যার একটু প্রশ্ন ছিল স্যার। এই যদি বলেন সমসাময়িক প্রশ্নগুলো করেন। স্যার, ওই যে ট্রান্সফরমারের ওই বিষয়ে প্রশ্ন ছিল স্যার। ট্রান্সফরমারের ছবিটা স্লাইডটা টানেন স্যার। আচ্ছা, যদিও আমি প্রশ্ন টাইম দিতাম, তো আপনার প্রশ্ন নিয়ে আমি প্রশ্ন আপনার পরে করার জন্য অনুরোধ করবো, হ্যাঁ। জি ভাইয়া। জি স্যার, এখানে যে ট্রান্সফরমারটা আছে, ধরি সাপোজ 1200 কেভি ট্রান্সফরমার স্যার। হুম এটার সেকেন্ডারিতে স্যার তিনটা ফেজ আছে, একটা নিউট্রাল। হুম 1200 কেভি ট্রান্সফরমারের কারেন্ট রেটিং 1500 1600 ধরলাম সাপোজ। হুম। প্রত্যেকটা ফেজে স্যার, সেকেন্ডারিতে প্রত্যেকটা ফেজে কত এম্পিয়ার করে লোড লোড দিতে পারো স্যার? মানে ফেজে কত এম্পিয়ার করে পাবো স্যার মানে প্রত্যেকটা মানে ফেজ? এই ফেজগুলোতে। জি জি। আর ওয়াই বি, আর ওয়াই বি তে সিঙ্গেল ফেজ যদি লোড দেই, তাহলে আর ওয়াই বি টোটাল এম্পিয়ার 1600 ধরলাম স্যার ট্রান্সফরমারের। হুম। এখন আমার কথা হলো স্যার, প্রত্যেকটা ফেজে কত এম্পিয়ার করে পাবো স্যার? ওটা তো আপনি 1600-কে 3 দিয়ে ভাগ দিবেন। ও রাইট স্যার, এটা আমার একটু কনফিউশন ছিল তো স্যার, এর কারণে স্যার প্রশ্নটা করলাম আর কি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। 3 দিয়ে ভাগ দিবেন, এবং এখানে যেহেতু আপনি প্রশ্নটা করিয়ে ফেলছেন, এটা নিয়ে হচ্ছে লোড সিকোয়েন্স বা লোড ব্যালেন্স বলে। আমাদের ডিভি গুলোতে যেটা হয়, যে মনে করেন এটা একটা ডিভি 100 এম্পিয়ার, ধরেন 100 এম্পিয়ার, ঠিক আছে। তো জি আমাদের এরকম বাস বার থাকে 5টা। তো এই 5টা বাস বারে কি হয়, যে মনে করেন তাহলে আমরা কত পাবো, 100 যদি হয় 35 নাকি 35, আর এরকম 32 করে নাকি, তো ধরেন 90 ধরেন, তো মিলবে 90 এম্পিয়ার কারেন্ট। 90 এম্পিয়ার কারেন্টে আমরা কি করি, যদি এই মানে রেডে যদি আপনি 40 দেন, আর এটাতে যদি আপনি দেন মনে করেন 20, আর এটা যদি আপনি 30 দেন, চলবে না বিষয়টা এরকম না, কিন্তু এটা ব্যাড হ্যাবিট। হ্যাঁ, বা এটাতে মনে ধরুন 50 দেন, তাহলে আরো মিলবে, এটা 10 দেন বা এটা 20 দেন, এটা না। এটা না করে আপনার লোড ব্যালেন্স করতে হবে কি, যে 35 35 করে, মানে 5 10 ভেরিয়েশন আপনার মেনে নেবে। কিন্তু যদি আপনার 20 পরিবর্তন হয় তাহলে মানবে না। কথা বোঝা গেছে? এই জন্যই আপনার আরএসি লোড টেবিল স্যার, চাই। এটার নিয়ম নাই স্যার, এটা সর্বোচ্চ কত পার্সেন্ট নিতে পারবো ব্যালেন্স, না, মানে কম বেশি করা যাবে? পার্সেন্টেজ পার্সেন্টেজ যদি সব আপনাকে বেঁধে দেয়, তো হুম, আমি কাজ করতে পারবো না। সেই জন্য জি স্যার। কিছুটা ফ্লেক্সিবল যদি একদম হুবাহুব আপনি মিলাইতে পারেন, গুড সিস্টেম। আর এখন মনে করেন, এখন কথা হচ্ছে কি, যে ধরেন এই যেটা বললাম যে 30 30 হয়ে হওয়ার কথা ছিল, ঠিক না? আপনি জি স্যার। যদি 30-এ 35 40 45 হয়, তাহলে ঠিক আছে। এখন যদি আপনি দেখেন যে 90 এম্পিয়ার কারেন্টের ভিতরে 5 যদি ভেরিয়েশন হয় একরকম, হ্যাঁ, আর যদি আপনি যদি এটাকে যদি মনে করেন 20 পরিবর্তন করেন, তা আপনার তো মেন ডিবি হচ্ছে আপনার এই 90 এম্পিয়ারের, কিন্তু যেখানে ধরেন 1000 এম্পিয়ার, তো সেখানে যদি 50 এম্পিয়ারের ডিফারেন্স হয়, তাহলে কি এইটা অনেক মাইনর না? এরকম টাইপের আর কি। এক্স্যাক্টলি আপনাকে বলা যাবে না যে আপনি এত পার্সেন্ট ভেরি করতে পারবেন বা ডিফারেন্স রাখতে পারবেন। এটা নিয়ম হচ্ছে যে আপনি 1% আপনি ডিফারেন্স রাখবেন না। কাজ ক্ষেত্রে করতে গিয়ে কম বেশি হয়, কিছু বিষয় মাইনর বিষয় মেনে নেয়। ওকে, শুভ ভাই, আপনি হ্যান্ড রাইজ করেছিলেন। শুভ ভাই হ্যান্ড রাইজ করেছিলেন। আর হচ্ছে কাপলা ভাই, কি এটা হ্যান্ড রাইজ করেছিলেন মেবি। শুভ ভাই, আপনি কি না বুঝে হ্যান্ড রাইজ করেছেন? আচ্ছা, পরে হয়তো বা আপনি শুনতে পাচ্ছেন। আচ্ছা, তাহলে এখানে অনেক আলোচনার বিষয় আছে ভাইয়া, আমি একটু স্কিপ করি, অনেক বিষয় আপনাদের সাথে আলোচনা করব। আচ্ছা বড় ভাই, আমি 2টা মিনিট আপনার কাছে চেয়ে নিচ্ছি, আমার একটা ফোন সাইলেন্ট করা আছে, ফোন আসছে, একটু আমাকে সময় দেবেন 2 মিনিট প্লিজ। ওকে। তো এখান থেকে লাভ নাই, তুমি পানি দিয়ে এটা দিবা, পরিষ্কার করে দিবা। টুঙ্গি থেকে কেউ আছেন নাকি ভাই? তুমি তো খাবে, কষ্ট আগে না, তুমি ওটা আগে।
সমস্যা সমস্যা সমাধান করলে সমস্যা হয় না রান্না করার পর 12টা। থ্যাংক ইউ ভেরি মাচ ফিরেজ হিসাবে। তো যেটা বলছিলাম যে এখানে কিছু বিষয় আমরা আলোচনা করবো আজকে, যে আপনাদের ভালো লাগবে, যে ড্রপ আউট ফিউজ, যে ওই যে কেবলের কথা যেটা আমি বললাম, এখানে কিছুটা আপনি প্র্যাকটিক্যাল দেখতে পাবেন যে আসলে কিভাবে হয়। এটা হয় যে এটা যেটা হয়, দেখেন এখানে একটা ক্যালকুলেশন থেকে আপনি দেখতে বুঝবেন যারা জুনিয়র আছেন, যে আমার 500 কেবি ট্রান্সফরমার, 500 কেবি ট্রান্সফরমারে সূত্র, পাওয়ারের সূত্র, এখানে ড্রপ আউট ফিউজটা আমার কত হবে। দেখেন 500, এই সূত্রটা সব মান বসিয়ে 27 অ্যাম্পিয়ার কারেন্ট বেরোলো। এটা এখন মজার বিষয় হচ্ছে যে 27 অ্যাম্পিয়ার কারেন্ট বেরোলো, ঠিক আছে, রিস্ক ফ্যাক্টর কত ধরবে এটা নিয়ে মতভেদ আছে। দু একটা আপনার যে মনিটরিং টিম বা হচ্ছে সেফটি ইস্যু গুলো কম বেশি আছে। এখানে আমি 1.2 ধরলাম। এখন 33 অ্যাম্পিয়ার কারেন্ট হলে, এখন যদি আপনি লিখে দেন যে 33 অ্যাম্পিয়ারের ফিউজ, বাজারে বা কি কি প্রডিউস হয় আমাদের প্রোডাক্ট গুলো, যেমন কেবল, বেকার, এগুলো আমাদের নলেজ রাখতে হবে। এখানে 33 অ্যাম্পিয়ারের ফিউজ আপনি পাবেন না। কত নিব আমি? এখানে নিব আমি 30 নিব না। আপনি 30 নিলে চলবে না, বিষয়টা এরকম না। কিন্তু অ্যাকচুয়ালি কেবল, বেকার হচ্ছে, আর এগুলো নিয়ম হচ্ছে যে যেটা আপনি ক্যালকুলেশন করে পাবেন আপনার সেফটি ইস্যুর পর, সেটা যদি হুবাহু মিলে সেটা নিতে পারবেন। আর তার থেকে একদম আপনি এক ধাপ উপরে যেতে পারবেন, যেমন 40 নিতে পারবেন, পারফেক্ট। বলবেন যে 50 নিলে কি চলবে না? হ্যাঁ চলবে, বাট গুড সিস্টেম এটা। এক ধাপ আপনি উপরে যেতে পারবেন, 33-এ আপনি 40 নিতে পারবেন, 35 হলো 40 নেবেন, 39 হলো 40 নিতে পারবেন, 40 হলে 40 নিতে পারবেন। এগুলো আপনাকে বাজারে কি কি, মানে বাজারে কি কি আছে বলতে, কি কি প্রডিউস হয়, কি প্রডিউস হয়, এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। যে কত আরএম এর কেবল হয়, কত আরএম মানে অ্যাম্পিয়ারের বেকার হয়, ফিউজ হয়, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। তো যেটা বলছিলাম, 500 কেবি ট্রান্সফরমার 27 অ্যাম্পিয়ার বা 33 অ্যাম্পিয়ার কারেন্ট নেয়, তাহলে এটা নগণ্য কারেন্ট। এখানে আরেকটা জিনিস দেখেন, এখন আমাদেরকে যেটা করতে হয়, দুটা জিনিস করতে হয় ফ্যাক্টরি লেভেলে বেশি। একটা হচ্ছে কেভিএ থাকে ট্রান্সফরমার, অ্যাম্পিয়ার রেটিংটাতে কনভার্ট করতে হয় সাবস্টেশনের ক্ষেত্রে। কেন? আপনার ওই যে ট্রান্সফরমারটা আছে, ট্রান্সফরমারের সাইডে আমার কেবল ক্যালকুলেশন আছে, এস্টিমিটার আছে, পিএফআই আছে, যত কিছু আছে, আপনার ট্রান্সফরমারের কেভি এর উপরে ডিপেন্ড করে আমাকে আপনার কারেন্ট জানতে হয়। কারেন্ট জেনে আমাকে ওই ডিভাইস গুলো সিলেকশন করতে হয়। তাহলে তাটা কি, যখন আপনার কেভিএ থাকলো এটাকে অ্যাম্পিয়ারে কনভার্ট করতে হবে। এটা করেন, এই সূত্র দিয়ে করেন, 11 কেভি দিয়ে আপনি এটা দিয়ে সূত্র অ্যাপ্লাই করে করলেন, সূত্র, খুব সুন্দর কথা। এখন এখানের জন্য কি জানতে হবে? √3 মান জানতে হবে। জানেন, ধরেন আপনি একটা ভাইভাতে গেছেন, আপনাকে বললো যে বলেন তো যে 100 কেভি ট্রান্সফরমার কত অ্যাম্পিয়ার এসটিতে এবং এলডিতে কত, সাইডে কত, সেকেন্ডারি হচ্ছে। এখন আপনাকে একটা A4 কাগজ দিতে হবে, সাইন্টিফিক ক্যালকুলেটর দিতে হবে, আপনি পারবেন। আর এগুলো মুছতে থাকলেও পারলেনি। এটা না করে দেখেন, শর্টকাট কিছু বিষয়গুলো আপনাকে প্রফেশনালি যদি আপনি এগিয়ে যেতে চান, এই জিনিসগুলো আপনাকে শর্টকাট জানতে হবে। যে 5.24 আপনার সূত্রে অ্যাপ্লাই করা হয়েছে, আর কেবি এর সাথে 0.0524 যদি আমি গুণ দিই, তাহলে দেখেন যে সেম টাইপের অ্যান্সার বের হয়েছে আমার। তাহলে আমি কেন এটা করব? এটা যে বাদ দিবেন বিষয়টা এরকম না, অবশ্যই আপনাকে জানতে হবে এটা। কিন্তু শর্টকাট কিছু বিষয় যদি আপনি জানতে পারেন, আপনি এগিয়ে থাকবেন। জানলেন? সেম ভাবে সেকেন্ডারি সাইডে অ্যান্সার আর এটা, শর্টকাট কি 1.39 গুণ দেবেন কেবি এর সাথে সেকেন্ডারি সাইডে।
এখন মজার বিষয় হচ্ছে যে আপনি আমি চাকরির জগতে বা এগিয়ে থাকা যেটা বলে, আসলে আমি বিশ্বাস করি যে কেউ কিছু জানে না, এটা আসলে মিথ্যা কথা। সবাই সবকিছু জানে, কিন্তু এই শর্টকাট বা ব্যতিক্রমী যে ছোট ছোট সফট স্কিল গুলো যারা বেশি এগিয়ে থাকে, তাই হচ্ছে আপনার জব সেক্টরে ভালো কিছু করে, ম্যানেজমেন্ট লেভেলে তাড়াতাড়ি চলে যায়। এই জিনিসগুলো আপনাকে আমাকে শিখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে 1.39 এবং 0.0524 কোথা থেকে আসলো এটা। অবশ্যই আপনি এখন যদি মনে করেন, এখানে সিনিয়র জুনিয়র সবাই আছেন, যে সোহেল ভাই বলেছে, সোহেল ভাই কোনোদিন কোড হতে পারে না, যতই ভালো কিছু জানুক বা কম জানুক। এই জিনিসটা অবশ্যই আপনাকে বায়া দলিল জানতে হবে। বায়া দলিল তো জানেন যে একটা জমি কিনতে গেলে দাদা দাদা কোথা থেকে এসেছে, কোথা থেকে এসেছে। এটা আপনাকে অবশ্যই ইলেকট্রিক্যাল কোন সিস্টেমের মধ্যেই আপনাকে থাকতে হবে। এটা আমরা পেয়েছি এই সূত্রতে, পাওয়ার সূত্রতে স্ট্যান্ডার্ড নমিনাল মান বসে এটা একটা ইউনিট কনভার্ট করেছে, এটা ইউনিট হয়ে গেছে। এটা এখন বলবেন যে এটা কেমনে হলো, আপনাকে ক্যালকুলেশনটা আমি দেখাইতে পারবো, তো আমি দেখাবো না। বলুন কেন দেখাবেন না? যারা আপনাদেরকে একটু কষ্ট করে আমার এখানে আসতে হবে, আর আমি সময়টা পেলাম অন্য জায়গাতে এই জিনিসটা আমি আলোচনা করব আপনাদের। এখানে যে কিলোওয়াট থেকে অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার থেকে ছোট ছোট 5-7 মিনিটের একটা ভিডিও আছে, যে এটা আছে, এবং হচ্ছে আপনার 2-3টা ভিডিও আছে ছোট ছোট ট্রান্সফরমার যে নেম প্লেট আছে, এটা একটু কষ্ট করে দিয়ে দেবে, দেখে নেবেন। আর একটা আমরা গ্রুপ ক্রিয়েট করেছি আপনাদেরকে নিয়ে, আমি গ্রুপে আপনার লিঙ্কগুলো দিয়ে দেবো, ঠিক আছে? আর যদি না খুঁজে পান আমাকে একটু মেসেজ দিবেন, এখানে সবকিছু আছে। এই ছোট ছোট করে যে 8 মিনিট 6 মিনিট করে এই ভিডিওগুলোতে সবকিছু ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে? তো অ্যাডভান্টেজের আমাদের এই অ্যাডভান্টেজ কি কথাটা একটু আমরা অন্যভাবে লিখে রাখছি, ADVN কে দিয়ে সার্চ করেন ইউটিউবে, আপনি পেয়ে যাবেন আশা করি আরো শিক্ষামূলক। তাহলে আমি আর এখানে আলোচনা করলাম না, আমি গেলাম যে এটা আমরা পেয়েছি কোথা থেকে। আমরা এই এতে নমিনাল বা স্ট্যান্ডার্ড মান বসিয়ে এই ইউনিটটা কনভার্ট হয়েছে। আচ্ছা, এখন আর্থ লিকেজ রিলে, ইএলআর, ইএলআর নিয়ে কেউ কাজ করেছেন কিনা আমি জানি না। আমরা আমাদের কোর্সগুলোতে বলি প্রত্যেকটা ডিভাইস নিয়ে আলোচনা করি, প্রত্যেকটা নিয়ম নিয়ে আলোচনা করি, তারপর ধাপে ধাপে আমরা এগিয়ে যাই। তো ইএলআর নিয়ে আমি আলোচনা এখানে করতে চাচ্ছি না, আরো ওদিকে যাই, এসএলডি থেকে। এসএলডি মানে যারা করেন না, এসএলডি কিভাবে করবেন, লোড ক্যালকুলেশন কিভাবে করবেন, ঠিক আছে? এই জিনিসটা দেখার আগে এই জায়গাটাতে আসতে চাই, একটু স্কিপ করতে চাই, ওটা আসতেছি। এসএলডি মানে কি দেখেন, আমি বললাম কি যে কেভিএ থেকে আমরা অ্যাম্পিয়ারে কনভার্ট করলাম, ট্রান্সফরমার একটা পার্ট গেল। একটা বিগ পার্ট যেটা আমাদেরকে প্রতিনিয়ত যেটা ডুবে থাকতে হয়, সেটা হচ্ছে যে এই লোডটা কত। ধরেন আপনার বস বললো যে যাও ওখানে একটা 30 কিলোওয়াটের একটা মোটর লাগাইতে হবে, সরষে, উনি এতটুকুই বলবে। মনে করেন এখানে দূরত্ব কত, 50 মিটার বা 30 মিটার বা 20 মিটার। এখন কি করতে হবে আমাকে, এখানের জন্য কেবল কত লাগবে, বেকার লাগবে কতটা, এই সব বিষয়গুলোকে কি করতে হবে, পারফেক্ট ভাবে ক্যালকুলেশন করে আমার পারচেসে আমাকে রিকোয়েশন দিতে হবে যে এই মালগুলা লাগবে, এখানে বিষয়টা। তাহলে আপনি যদি ফেল করেন, যে মনে করেন 35 RMS কেবল লাগবে, আপনি দিচ্ছেন 60 RMS, এখন পারচেস ক্রয় করে নিয়ে চলে এসছে, এটা আপনার বস দেখেন। এখন এতগুলো প্রোডাক্ট কেনার পরে আপনার কারণে যদি ভুল হয় যে না এখানে 35 হবে, 60 আমি RMS কেবল লিখে দিয়েছি, আপনারও চাকরি থাকবে না, আপনার বসেরও চাকরি থাকবে না। কারণ পারচেস এমন একটা জায়গা, এখানে মাল কেনার পরে আপনার ভুলের কারণে আবার নিয়ে আসবে কিনে, তাহলে টাইমও যাবে, আর এটা কোনোদিন অ্যালাউ করে না কোম্পানি। আপনার চাকরি যাবে, আপনার বছরের চাকরি যাবে, তাহলে পারফেক্টলি জানতে হবে। আর তোর বা হচ্ছে আমাদের যারা আমরা মনিটরিং যারা করি বা মেনটেন্সে যারা আমরা কাজ করি, এখানে তো কি ফ্যাক্টরিতে অ্যাজবিল থাকে বা কোনো কিছু আমাদেরকে ডেভেলপ করতে হয়, তখন কি বলে আমাদের লোড কিলোওয়াট আর ওয়াট। ছোট হলে ওয়াট, আমরা বলি লাইট ফ্যান কত ওয়াট, আর বড় হলে আমরা কিলোওয়াট বলি। তো কিলোওয়াট আপনাকে যখনই সাথে সাথে বললো, তখনই আপনাকে অ্যাম্পিয়ারটা আপনাকে জানতে হবে। মনে করেন বললো যে 25 কিলোওয়াট, থ্রি ফেজে কারেন্ট কত, সিঙ্গেল ফেজে কারেন্ট কত, বা 20 কিলোওয়াট, তখন আপনাকে কি করতে হবে,
এই যে সূত্র √3 VI cos θ পাওয়ার সূত্র, এটা সে 3 ফেজ, এটা হচ্ছে সিঙ্গেল ফেজ কি VI cos θ। আমি গল্প করে এভাবে বললাম যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে গেলে যদি পানির নিচে মনে করেন চুবানো হয় কাউকে, হ্যাঁ, গল্প এরকম যে ধরেন আপনি আমাকে চুবাচ্ছেন পানির ভিতরে, যে আমি পানির নিচে 6 মিনিট থাকতে পারবো, 5.5 মিনিটে আমাকে উঠাচ্ছেন আপনি, ঠিক আছে। ওঠার পরে যদি বলেন যে পাওয়ারের সূত্র কি, আপনাকে বলতে হবে, জুনিয়র আছেন, যে পাওয়ারের সূত্র 3 ফেজ, এটা একদম মানে কোর জিনিস, এটা লাগবেই লাগবে আপনাকে। এখন এই সূত্রটা জানতে গেলে আপনাকে √3 মান জানতে হবে, ভি এর মান জানতে হবে, আই এর মান জানতে হবে, সবগুলো যদি জানেন, একটা যদি আপনার আননোন থাকে, দেন আপনার অ্যান্সার বের হবে। এটা কিন্তু একটা লেন্থি প্রসেস, ঠিক আছে। আপনাকে অবশ্যই এটা জানতে হবে, অবশ্যই জানতে হবে, কিন্তু শর্টকাট, যেমন ওখানে 2টা শর্টকাট বললাম, এখানে 2টা বলবো। দেখেন কিলোওয়াটের সাথে 1.8 যদি গুণ দেন, তাহলে হচ্ছে আপনার 3 ফেজের কারেন্ট পাবেন। আর সিঙ্গেল ফেজে হচ্ছে কিলোওয়াটের সাথে 5.68 গুণ দেন, তাহলে হচ্ছে আপনি সিঙ্গেল ফেজের কারেন্ট পাবেন। এখন প্রশ্নটা হচ্ছে যে এটা আমরা কিভাবে বের করব? কিভাবে বের করবেন? ওই যে সেম ভাবেই, ইউটিউবে এটা আছে, তারপর আমি দেখাই দেব। বলবেন যে সবকিছু আপনি ইউটিউবে নিয়ে গেলে তাহলে আজকে আমরা যুক্ত হয়েছি কি জন্য। আমি একটা দেখাই দিচ্ছি, আর যারা ভুলে যাবেন ওখানে দেখবেন পাওয়ার সূত্র P√3 V cos θ। আমি বলেছি স্ট্যান্ডার্ড বা নমিনাল মান 1, মানে কি 1000 দিয়ে গুণ দিতে হবে, যেহেতু কিলোওয়াট। √3 মান হচ্ছে 1.732, এই সমান হচ্ছে 400 নিলাম, cos θ এর মান 0.8, তাহলে হবে একটু আপনারা করে দেখেন 1.8 হয়েছে। তাহলে কি এখন প্রশ্ন হতে পারে যে আপনি 400 নিলেন কেন, 0.8? এটা হচ্ছে নমিনাল মান, স্ট্যান্ডার্ড মান নিয়ে আপনাকে কনভার্ট করেই আপনাকে এটা করতে হবে। সিঙ্গেল ফেজে সেম ভাবেই আমি আবারও বলতেছি, যারা এখানে আমি আরো অনেক বিষয় আপনাদেরকে দেখাবো, সেই জন্য ছোট ছোট করে আমি দেখাচ্ছি আপনাদেরকে। আর আপনারা যদি বিস্তারিত দেখতে চান, আমি আপনাদেরকে আহ্বান জানাবো। সেই জন্যই বলছিলাম যে এখানে যারা একটু কষ্ট করে যদি ঘুরে আসবেন, বা আপনাদের লিঙ্কটা দেওয়া আছে, বা আমি আবারও দিচ্ছি, এখানে কিন্তু যে কিলোওয়াট অ্যাম্পিয়ার যা বলছি প্রিয় ভাইরা, এখানে একটু সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে। আপনারা একটু মেহরবানি করে দেখে দেখে একটু চ্যানেলটা ঘুরে আসবেন, এবং আপনাদের মনের কথাগুলো লিখবেন। ইনশাল্লাহ আপনার এই যে আপনার ট্রান্সফার নেম প্লেট দিয়ে কিভাবে, সেট পয়েন্ট কিভাবে, সব এখানে দেওয়া আছে। এবং আমার যে ভাই, মানুষ তো সারা জীবন বাঁচে না। আর এই যে দেখেন, এই 9টা থেকে 11টা পর্যন্ত বা 10:30টা পর্যন্ত এই সেমিনার নেওয়া, আমাদের যে অটোমেশন বা প্রোডাক্ট যে বিজনেস করি আমরা, এখানে এটা করতে এসে যে অনেক কিছু আমরা বেনিফিট হচ্ছে, বিষয়টা এরকম কিছু না, জাস্ট আপনাদের সাথে একটু কমিউনিকেশন। সেজন্য এই টাইম পাচ্ছি না, ছোট ছোট ভিডিওগুলো আপনাদের জন্য আমি বানানোর চেষ্টা করতেছি। একটু দোয়া করুন আমার জন্য, আপনাদের দোয়া হচ্ছে আমাদের সাথে থাকবেন, এই হচ্ছে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব। তো আপনি বুঝতেছেন যে এই জিনিসগুলো আপনাকে এগিয়ে, ছোট ছোট পার্ট গুলোকে নোট ডাউন করতে হবে, এগিয়ে যাবেন। এখন এই যে এসএলডি কিভাবে করবেন? এসএলডিটা কি আসলে? এসএলডিটা হচ্ছে যে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, ঠিক আছে। ডিবির মধ্যে যা কিছু আছে আপনি সেটা আপনার এই যে ড্রয়িং এর মাধ্যমে দেবেন, এবং ডিবিতে যা হবে তা আপনি ড্রয়িং এ দেবেন। মানে পুরাতন যদি ডিবি হয়, ডিবিতে যা আছে সেটাকে আপনাকে নোট ডাউন করতে হবে। ওইটা কি স্ট্যান্ডার্ড অনুযায়ী আছে? যদি থাকে, মনে করেন এখানে কত, আচ্ছা একটা এসএলডি আমি ওপেন করি, এটা ছবি তো, এটা বোঝা যাচ্ছে না, পিডিএফ। আর আমার সাথে যারা যুক্ত হওয়ার সুযোগ আছে, আমি আসলে আপনাদের কোর্স করতে হবে এই কথাটা আমি কোনোদিনই বলি না। আর আমার আলোচনার বিষয়ে ওরকমও থাকে না। আমি চাই যে একটা সেমিনার মানে অনেক কিছু এখানে আলোচনা করি আপনাদের কাজের জন্য, ঠিক আছে। যারা যুক্ত হবেন, এগুলো আপনাদের পিডিএফ এবং হচ্ছে ভিডিও রেকর্ড, এবং অনেক কিছু আপনাকে দিবেন ইনশাআল্লাহ। দেখেন এখানে একটা লোড কত, 95 কিলোওয়াট। 95 এর জন্য কত আরএম এর কেবল লাগবে, তারপর হচ্ছে এখানে আপনার আর্থিং কত লাগবে, এখানে হচ্ছে আপনার ব্রেকার কত লাগবে, এখানে সেট পয়েন্ট কত লাগবে, এখানে হচ্ছে আপনার যদি কেবল হয় কেবল, নাহলে বাসবার হলে বাসবার। এই যে সিকোয়েন্সটা মেনটেন করা,
মানে আপনাকে বুঝতে হবে যে লোডটা কত, এই লোডের প্রেক্ষাপটে এখানে কেবল আর্থিং কত লাগবে, এই যে স্টেজ বাই একটা নিচের দিক থেকে আপনাকে হিসাব করে উপর দিক যেতে হবে। তাহলে দেখেন একটা ফ্যাক্টরি যখন এসএলডি করবেন, বাউন্ডারি লাইন থেকে শুরু করতে হবে, ছোট 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 করে এসডিবি ডিবি থেকে শুরু করে এমডিবি থেকে তখন এলডি প্যানেল যাবে। মানে নিচের দিক থেকে হিসাব করে উপরের দিকে আপনাকে আসতে হবে। এটা হচ্ছে এসএলডি বা লোড ক্যালকুলেশনের নিয়ম। যদি আপনি সাবস্টেশন দিক থেকে আপনি যান তাহলে এটা কখনো আপনি মেলাতে পারবেন না। এখানে অনেক বিষয় আছে, ডাইভার্সিটি লোড আছে, এই আছে সে আছে, তারপর বাসবার ক্যালকুলেশন। এটা এখানে দেখেন একটা এসএলডি তে একদম ড্রপ আউট ফিউজ থেকে শুরু করে সকল ইনফরমেশন থাকতে হবে এবং প্রত্যেকটা ইনফরমেশন সঠিকটা আপনার থাকতে হবে। ধরেন আপনার যেখানে 40 মানে 35 আরএম এর কেবল বা হচ্ছে 120 আরএম এর কেবল দেওয়া দরকার, সেখানে আপনি 70 আরএম এর দিয়ে রাখছেন। কেন আপনি দিয়ে রাখছেন? মানে এটা আন্ডারসাইড দিয়ে রাখছেন, এই আন্ডারসাইড দেওয়া যাবে না। যেটা এখন পারফেক্টলি, তাহলে দেখেন কিউবের যা আছে সেটা আপনাকে নোট ডাউন করতে হবে এবং কোন স্ট্যান্ডার্ডটা হবে বা কত মানের আপনার কি হবে সেটা আপনাকে বের করতে হবে। এখন মজার বিষয় হচ্ছে যদি আপনি না জানেন, ধরেন আপনি না জানেন তাহলে আপনি কেমনি করবেন? আর একটা বিষয় আমি একটা খুবই খুবই আপনাদেরকে পরামর্শ দিতে চাই হিসাবে, যে আমরা একটা জগতে ভুল জায়গায় আছি। অনেকে আমাকে ফোন করে বলে, অনেকে আমি বোঝানোর চেষ্টা করছি, অনেকে বলে ইলেকট্রিক্যাল অটোক্যাড শিখতে হবে। আমিও তো বললাম প্রথমে এসে ইলেকট্রিক্যাল অটোক্যাড শিখে দেখেন। আচ্ছা, ইলেকট্রিক্যাল অটোক্যাড মানে হচ্ছে যে দেখেন এই যে লালটার মধ্যে যে কলম আছে এটা। এখন আমি এখানে কি লিখবো ভাই বলেন তো? সরা সরা লিখবো না এবিসি লিখবো না কি লিখবো? ধরেন আপনাকে বলা হলো যে এটা ট্রান্সফরমার। ট্রান্সফরমার একটা হলে চারিদিকে কতটুকু জায়গা থাকতে হবে আপনি কি জানেন? এখানে মানে কেমনে লেআউটটা করবেন আপনি? ধরেন ইলেকট্রিক্যাল অটোক্যাড জানেন। আমি বলি ইলেকট্রিক্যালে যদি ভালো কিছু করতে চান তাহলে নিয়ম নীতি শিখতে হবে আপনাকে, সাথে সাথে আপনাকে ইলেকট্রিক্যাল অটোক্যাড শিখতে হবে। বা ইলেকট্রিক্যাল অটোক্যাড আপনি পরেও শিখতে পারবেন। এখানে যেমন এই ইনফরমেশন দেখেন, এখানে এই যে আইডিএমটি রিলের কাজ কি, আপনার এই কি কি ইনফরমেশন থাকতে হবে, আর্থিং কেবল ক্যালকুলেশন কিভাবে করবেন, কত ফিট বোরিং হবে, বোরিং এর মধ্যে কি দিবেন, এই ইনফরমেশন গুলাই তো আপনি অটোক্যাডে করবেন। সেট পয়েন্ট কিভাবে নির্ধারণ করবেন, কোনটা কোথায় কি হবে। যদি আপনি স্ট্যান্ডার্ডটা না জেনে যদি অটোক্যাড শুরু জানা বসে থাকেন, লাভ নেই। আপনি ওই অটোক্যাড জানা মানে আপনার জন্য অত বেশি কোনো কাজে আসবে না, ঠিক আছে? আর এগুলো নিয়ে এত বেশি চিন্তারও কারণ নাই যে ভাই এত কিছু শিখবো কিভাবে। আপনি শুরু করেন, 2-3 মাস যদি আপনি সময় দেন, খুব পানির মতো আপনি এগুলা পারবেন। আপনাদেরকে আমি আহ্বান জানাবো যেখানেই হোক না কেন ভাই, অন্তত ইলেকট্রিক্যাল অটোক্যাড এসএলডি এলডি মানে ইলেকট্রিক্যাল বেস। আপনি অটোমেশন ইঞ্জিনিয়ার হবেন না কি হবেন এটা পরে, এ পারফেক্ট অটোমেশন ইঞ্জিনিয়ার হওয়ার আগে পারফেক্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হওয়া বেশি জরুরি আমি মনে করি। আপনি যারা বিগিনার আছেন, যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে আপনাকে আগে ঢুকতে হবে, তারপর আপনি অটোমেশন কাজ করবেন। আপনি এটা মাথায় রাখবেন সবসময়। আমি শিখতে নিষেধ করতেছি না, সব স্কিলই থাকতে হবে, কিন্তু কোনটা আগে সবগুলো যদি আপনি একসাথে শিখতে পারেন গুড, কোনটা আগে নেবেন কোনটা পরে নেবেন এটা আপনাকেই বের করতে হবে। তো যাই হোক, এখানে দেখেন এই যে বললাম যে বেকার সাইজ, এগুলা এই বেকার সাইজ গুলো কতটুকু বড় নিতে পারবেন। এখানে যেহেতু আরএসির কথাটা বলে রাখছি আজকে সেমিনার, তাই বলছি এটা আরএসির একটা নট। সার্কিট ব্রেকার সাইজ ব্রেকার কানেক্টিং টু কানেক্টেড লোড, সার্কিট ব্রেকার 3 ফেজের ক্ষেত্রে কন্টিনিউয়াসলি বা মোটর লোডের ক্ষেত্রে কিলোওয়াট সাথে 2.3 গুণ দিতে হবে। ধরেন আপনি 10 কিলোওয়াট হচ্ছে, 10 কিলোওয়াটের সাথে 2.37 গুণ বেশি নিতে পারবেন ব্রেকারটা। কখন? 380 ভোল্ট যখন থাকবে। আবার 2.25 নিতে পারবেন যখন 400 ভোল্ট থাকবে। সিঙ্গেল ফেজের কন্টিনিউয়াসলি লোড বা মেশিন লোডের ক্ষেত্রে কিলোওয়াটের সাথে 7.1 গুণ দিতে পারবেন। ওই যে জিনিসটা আমরা ওখানে দেখে আসলাম, এটা হচ্ছে আরএসি এর একটা নোট, ঠিক আছে? এতটুকু, যেহেতু আরএসি এর একটা নোট আমার কাছে ছিল, ওনাদের অবজারভেশন এটা, সেই জন্য আপনাদের সাথে আলোচনা করলাম। আচ্ছা, এখন একটা আসলাম যে বাস বার ক্যালকুলেশন। আপনারা জানেন যে একটা ডিবিতে বা এফডিবিতে যেখানেই বলেন না কেন আমাদের 5টা বাস বার প্রয়োজন। আরওয়াইবি 3টা, নিউট্রাল একটা, ফেজ একটা, না সরি আর্থিং একটা, নিউট্রাল একটা, আর্থিং একটা। এখন এটা ক্যালকুলেশন কিভাবে করবেন, ঠিক আছে? দেখা যাচ্ছে না আমাকে? একটু সামান্য দিবেন ভাই, আপনার নেটওয়ার্ক সমস্যা না আমার? আমার কি দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে স্যার।
বড় ভাই আপনার হয়তো একটু সমস্যা, একজন ভাই লিখছে। তো আপনাদের কিছু ডাটা আমি এখান থেকে আলোচনা না করে বাসবারটা আর প্রেজেন্টেশনে যাই। প্রত্যেকটা বিষয়ে আমাদের প্রেজেন্টেশন থাকে, ওগুলো ধরে ধরে আপনাদের পিডিএফ ফাইল এবং ডাটা আপনাদের আমরা প্রদান করবো, কোনো সমস্যা নেই। এবং লাইফ টাইম এগুলা এগুলো বিষয়ে আপনি কোর্স করলেন বা আমাদের সাথে 2 দিন যুক্ত হলেন, দিলাম পরে দেবো না, বিষয় এরকম না। এই যে আমাদের এরকম আপনার আছে, যেমন বাসবার ক্যালকুলেশনের ক্ষেত্রে বলে, এই যে এটা দেখেন, আমরা 40 মিনিটের ক্লাস ভাই। এই 40 মিনিটের যদি আপনি ক্লাস করেন, বাসবার আপনি সবকিছু পারবেন। আপনি কয় টাকা দাম কি, প্রথমে আমরা কি করি, এটা একটা, আর এগুলোর জন্য সাপোর্টিং ডকুমেন্টস তো আছে আমাদের জন্য, যে কেন কি বাসবার টাইপ, এগুলো আপনি কোন টাইপের বাসবার নিব, কেন নিব, কত অ্যাম্পিয়ার আপনার পার স্কয়ার মিলিমিটার নিতে পারবে, এগুলো দেওয়া আছে। তারপর বাসবার সূত্র, এটা একটা উইথ ইনটু থিকনেস ইনটু কারেন্ট ডেনসিটি। দেখেন কারেন্ট ডেনসিটি অর্থ হচ্ছে যে কপার কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি 1.5 পার স্কয়ার মিলিমিটার, অ্যালুমিনিয়াম কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি 1.09 পার স্কয়ার মিলিমিটার। কি বলছে, পার আরএসি নিরাপন বলছে নাকি এনএফপিএ বলছে, কিন্তু অ্যাকচুয়ালি আমার এটা মেশিন কোম্পানি কি বলতেছিল 1.5 থেকে 3.9, মানে এত বেশি নিতে পারবে। তো ওই যে এই জিনিসটা আর অনেক আলোচনার বিষয়, যে ওই যে হোন্ডা কোম্পানি বলে দেয় না যে 1 লিটার তেলে আবার 65 কিলোমিটার যাবে, কিন্তু যায় হচ্ছে 40 কিলোমিটার। ওই জন্য সেফটির জন্য এটা একটা কমাই নিয়েছে, যে সর্বনিম্নটা নিব আমার যেন গরম না হয় বা কোনো দুর্ঘটনা না না ঘটে। তো বাজারে কি কি পাওয়া যায় এখানে আছে, শর্টভাবে আলোচনা করা হচ্ছে, উইথ এবং থিকনেস গুলো কি হতে পারে। তারপর হচ্ছে একটা ট্রান্সফরমার নেম প্লেট দেখে আপনি কিভাবে বাসবার ক্যালকুলেশন করবেন বা এলটি প্যানেলে, সেটা এখানে দেওয়া আছে। কোন স্ট্যান্ডার্ড নিয়ে করবেন সেটা দেওয়া আছে। এখন দেখেন 800 অ্যাম্পিয়ারের জন্য আমি যদি কপার বাসবার নিয়ে কিভাবে ক্যালকুলেশন করব সেটা আছে। অ্যালুমিনিয়াম নিলে কিভাবে সেটা করব সেটাও আছে। তারপর হচ্ছে দেখেন এখানে বলছে হোয়াট ইজ ইম্পর্টেন্ট টু নো টু ফাইন্ড আউট দ্য ওয়েট অফ বাসবার। আমরা বাসবার ওয়েটটা কিভাবে ক্যালকুলেশন করব সেটা আলোচনা করি। করার পরে দেখেন 5 ফিট বাসবার যদি নিই, ধরেন একটা 5 ফিট বাসবার নিয়েছি, আমরা কয় কেজি বাসবার লাগবে এটা এখানে করি। এই যে ইউনিট যে কনভার্ট করি আমরা, ইউনিটগুলো কিভাবে কনভার্ট করি সেটাও দিয়ে রাখি, যেন আপনি কোনো কিছু এখানে মানে নেওয়ার কোনো প্রয়োজন নাই, সব আমার। তারপর হচ্ছে দেখেন এখানে টোটাল হচ্ছে, এই যে এখানে এই টোটাল ফেজ হচ্ছে আপনার 32.75 কেজি, আর এখানে আর্থিং হচ্ছে আপনার 409445 কেজি, টোটাল হচ্ছে 36.85 কেজি। তাহলে এটার দাম কত, 1600 টাকা কেজি যদি ধরি, এত। তাহলে দেখেন আপনি একজন ইঞ্জিনিয়ার, আমি বলছি ভাই এত কিছু জানার দরকারটা কি, এটা ঠিকই আছে, জানার তো দরকার নাই। আপনি যখন এটা টেস্ট ব্যাক করবেন, আপনার কোম্পানিতে আসলো একটা ডিবি, কয় টাকা দাম, কয় টাকা কি, বা কনসালটেন্ট ফার্ম হিসাবে যদি আপনি ডিবি এগুলো সেল করেন তখনও লাগবে। অবশ্যই প্রয়োজন, আপনি যখন এই জিনিসগুলো জেনে থাকবেন আপনার মজাই আছে অন্যরকম। আপনি সব জায়গাতে যে একটু অ্যানালাইসিস করতে পারবেন, মনিটরিং করতে পারবেন, যে এগুলো কত ভোল্টের জন্য কতটুকু স্পেস থাকবে সেটাও আমরা আলোচনা করি। এই জিনিসগুলো আপনাদের সাথে আমরা টোটালি আমরা আলোচনা করব ধরে ধরে, মানে বিবিডি থেকে শুরু করে আইডিএমটি রিলার ক্যালকুলেশন কিভাবে করবে, এলপিএস সাবস্টেশন, টোটাল একটা একটা করে করব, বেকার থেকে শুরু করে যে যারা মনে করবেন যে যারা ফ্যাক্টরিতে চাকরি করেননি, আমি এটা চ্যালেঞ্জ করতে চাই যে এই আমাদের এই 3 মাসের আলোচনা, সপ্তাহে 2টা করে ক্লাস আপনারাও, আর যারা 10 বছর চাকরি করছে, যারা অ্যানালাইসিস করেনি, তারা আপনার ধারে কাছে আসতে পারবে না। এটা কেউ যদি আমার সাথে ওপেন চ্যালেঞ্জ করতে চায়, আমি চ্যালেঞ্জ করবো। যারা হ্যাঁ আছে ফ্যাক্টরিতে অনেকে চাকরি করে, যে চাকরি করে এবং এগুলো এগুলো নিয়ে লাড়াঘাটা করে অ্যানালিসিস করে, তারা তো এগিয়ে থাকবে। যারা গতানুগতিক শুধু কাজ করতেছে, তারা এগুলো জানেই না এবং বুঝেও না, গতানুগতিক যারা। আচ্ছা, এখন আমাদের এলটি প্যানেল বিভিন্ন যে ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন করতে হয়। আপনি জানেন যে আমাদের কেবল চার্টে যেটা লেখা থাকে যে এত অ্যাম্পিয়ারে এত নিতে পারবে, এই জিনিসটা অনেকে আমাদের ডাইভার্সিটি লোড হিসাব করতে হয় অনেক ভাবে।
আপনি কেবল কিভাবে আপনি নিয়ে যাবেন ট্রের মধ্যে দিয়ে, কোথা দিয়ে নিয়ে যাবেন, ওর টোটাল হিসাব করতে হয়, কত মিটার পরে নিতে হবে, এগুলোর জন্য ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন করতে হয়। এই জিনিসগুলো আমরা এখানে করি। আমি একটু শর্ট করতেছি, এগুলো অনেক সময় দেখাই, কিন্তু আজকে শরীরটা বেশি ভালো না, কিছুদিন ব্যস্ততার জন্য একটু শর্ট করতেছি আপনাদের সাথে। আচ্ছা, আর একটা সুন্দর একটা আলোচনা, এই যে লেআউটটা করবেন, ফ্যান কতটুকু থাকবে, এই রুমটা ধরেন, রুমটা ফাঁকা রুম আছে আমার, এই রুমটাতে লাইট কয়টা আমরা সেট করব, কিভাবে করব, একটা ইঞ্জিনিয়ারিং কোড মেনটেন করে করতে হবে। তখন আপনার প্রশ্ন করতে হবে এই রুমটা কি রুম, অফিস রুম, তাহলে অফিস রুমের জন্য লাক্স কত লাক্স প্রয়োজন, 300 লাক্স প্রয়োজন, কে বলছে, বিএনবিসি বলতেছে। এই যে কথাটা বললাম আপনাদেরকে, তাহলে 300 লাক্সের জন্য আপনি কয়টা এই লাইট বসাবো, এখানে 4টা, কত ওয়াটের, কিভাবে বের করবো, এগুলো সকল বিষয় ক্যালকুলেশন করে আপনি কিভাবে বসাবেন এই বিষয়গুলো আমরা দিয়ে রাখি। এবং সবগুলো হচ্ছে একটু দেখাই আপনাদেরকে, আসলে শর্ট করলে মজা পাই না, আর লম্বা করলে শরীর নিচ্ছে না। এখানে যে লাক্স লেভেল, এখানে দেখেন একটা রুমের আমরা কত ওয়াটের কয়টা বাল্ব নেব, এই এক্সেল শিটে আপনি চালিয়ে গেলে সংখ্যা বসাবেন, চলে আসবে। এই ধরনের এক্সেল শিট আপনাদের অসংখ্য প্রোভাইড করবে ডিরেক্ট র ফাইল দিয়ে, যে এখানে ম্যানুয়ালি আপনি কিভাবে করবেন, কত রুমের লাক্স নেবেন, কত উইথ এবং থিকনেস, তারপর হচ্ছে ইউটিলাইজেশন ফ্যাক্টর, মেইনটেনেন্স ফ্যাক্টর যা আছে, এখানে কয়টা লাইট হবে, এখানে অটো বসবে, এই যে এখানে অটো বসবে, দেখেন এখানে 5.69, এখানে যদি আমি 6 পয়েন্ট, এখানে যদি আমি 10 পয়েন্ট দিই, জাস্ট 10.6, এই যে আমার লাইট সঙ্গে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই এক্সেলের এই ডাটাগুলো আপনাদেরকে আমরা প্রোভাইড করব, এবং বুঝাই দেবো কোথায় কি প্রয়োজন, ঠিক আছে, যেন আপনারা আপনাদের কাজের ক্ষেত্রে যে ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন থেকে শুরু করে, এই যে আমাদের অসংখ্য এরকম এক্সেল শিট আছে, এবং যতটা প্রয়োজন আপনাদের এরকম জাস্ট খালি আপনি সংখ্যা বসাবেন, এগুলোতে ক্যালকুলেশন চলে আসবে ডিরেক্টলি, আপনি ট্রান্সফরমার কত নেবেন, কি নেবেন, সব চলে আসবে এক্সেল শিটে। তারপরে যে এটা বাসবার ক্যালকুলেশনের ক্ষেত্রে সেম ভাবে আপনি জাস্ট ডাটা বসাবেন, আপনার কত মানে বাসবার মানে বিবিটি প্রয়োজন, সরি বাসবার প্রয়োজন, চলে আসবে এগুলো, ঠিক আছে। এই জিনিসগুলো আপনাকে আপনার স্কিলকে ডেভেলপ করার জন্য, আপনাকে অন্যদের থেকে একটু এগিয়ে নেওয়ার জন্য খুবই হেল্প হিসাবে কাজ করবে। দেখেন, ধরেন এই রুমটার জন্য আমরা দেখে আসলাম যে 6টা লাইট হবে, তাহলে 6টা কোথায় দিব, আমরা যেমন ফ্রি হ্যান্ডে যে কাজগুলো করি, এখানে একটা দেবো, এখানে একটা, এখানে একটা, এখানে গোল গোল দিয়ে দাও আমাদের যেখানে ইচ্ছা। আসলে অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং কোড বা ইঞ্জিনিয়ারিং কাজগুলো এরকম না, কাজগুলো কেমন, এই যে দেখেন এখানে, এখানে একটা সুন্দর জিনিস আলোচনা করব, যে এরকম ভাবে আলোচনা করতে হবে। ধরেন এই রুমটা তো আমার 6টা লাইট আমরা লাগবে, এখানে যে মিটার হবে এটাকে 3 দিয়ে ভাগ দিতে হবে, 3 দিয়ে ভাগ করলে 2.06 মিটার হবে। তাহলে একটা লাইট থেকে একটা লাইটের দূরত্ব হবে এটা, ওকে। তাহলে এই মাথা আর এই মাথা কতটুকু হবে, আবার যে মানটা হবে, যে দুইটা সাইড আছে, দুইটা ভাগ দিতে হবে, তাহলে হবে 1.09 মিটার, তাহলে 1.03 মিটার, 1.03, সুন্দরভাবে হয়ে গেল এই লাইনটা। এই লাইনটা জাস্ট কপি করে এদিকে আপনি দিয়ে দিলেন, যেহেতু একই। আমাদের বিষয় হচ্ছে এই পাশে কতটুকু জায়গা থাকবে, এই থেকে এখানে কতটুকু, এখানে কতটুকু, প্রশ্ন। এটাকে যে মানটা হবে এটাকে 2 দিয়ে ভাগ দিবেন, 2 দিয়ে ভাগ দিলে 1.85 মিটার হলো একটা লাইট থেকে একটা লাইটের দূরত্ব। এই মাথা কতটুকু হবে, আবার এটাকে 2 দিয়ে ভাগ দিবেন, তাহলে হবে কি 0.92 মিটার হলো। তাহলে দেখেন, এই যে আমি করলাম, একদম স্কোয়ার ভাবে মিলে গেল না, আমরা কোনো এখন কেন করলাম এটা অর্থটা এখন বললাম। আর একটা এখানে ফ্যাকশন আছে, যে এরকম করলেন এখানে ফ্যানের নিচে পড়ে গেল, তখন একটু আপনি ম্যানুয়ালি আপনি এটা চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা করলে এটা সুফলটা কি একটু দেখেন। আমাদের অডিট টিম যেটা বলে বা হচ্ছে কমপ্লেন্ট যেটা বলে, যে আপনার এটা হচ্ছে অফিস রুম, ধরেন এত বড় একটা টেবিল আছে, এখানে বসবে মানুষজন, এই সারফেক্সে 300 লাক্স মাইনাস প্লাস আপনার লাগবে। এখন এখানে যিনি বসলো, এখানে কই থেকে আলো পাবে, লাইট থেকে আলো পায় না, দূরত্ব। আচ্ছা, এখানে যে বসলো এখান থেকে পেলো, এখানে যে বসবে এই মধ্যখানে যে বসবে কি থেকে, মনে করেন ওর টেবিলটা এতটুকু, এখান থেকে অর্ধেক লাইট নেবে, এখান থেকে অর্ধেক লাইট নেবে, সারফেক্সে আপনার পারফেক্টলি ইকুয়ালি আপনার কি হলো, আলোটা পড়লো। অ্যাকচুয়ালি তো এটাই চাই। এখন কোথায় কোন কত আলো প্রয়োজন, এটা বিএনবিসি সুন্দর করে দেওয়া আছে, আপনাদের সুবিধার জন্য আমরা কেটে কেটে রাখছি ভাই এগুলো, মানে আপনি কল্পনা করতে পারবেন না, আমরা বিভিন্ন জায়গা থেকে, ঠিক আছে,
আপনার কাছে ওর কাছে যেখান থেকে যেখানে পেয়েছি আমাদের ডাটাগুলো আপনাদের জন্য এই অ্যানালিসিস করে একটা নোট ডাউন, যেমন সাবস্টেশন লেআউটের জন্য যতটুকু প্রয়োজন, তারপর হচ্ছে আপনার যেখানে যেটা প্রয়োজন, কেবল ক্যালকুলেশন বলেন, তারপর হচ্ছে আপনার লুমেন্স মেথড বলেন, এই যেটা ডকুমেন্টস এগুলো। এখানে একটা জিনিস দেখাই আপনাদেরকে, সাবস্টেশন লেআউট নিয়ে আমার এতে ভাইরাস এই যে এনএফপিএ কি বলছে, বিএনবিসি কি বলতেছে, ট্রান্সফরমার, এইটা একটু সুন্দর আলোচনা করি। এই যে এই দেখেন, এটা বিএনবিসি কি বলতেছে, এনএফপিএ কি বলছে, বিটিসি স্ট্যান্ডার্ড কি বলছে, সব কিছু এখানে দেওয়া আছে একদম। ট্রান্সফরমারের এটা মোটামুটি এই জায়গাটা যদি আপনি পড়েন, লোবা সিস্টেম কি হবে, কত বাতাস ঢুকবে, কতটুকু, এই এনএফপিএ বলতেছে, বিটিসি স্ট্যান্ডার্ড কি বলছে, এগুলা কম্পারিজন করা আছে একবার থেকে শুরু করে। এখন একটা জিনিস আমি দেখাই আপনাদেরকে, না দেখালে একটু মনে শান্তি পাচ্ছে না। এটার আগে আচ্ছা দেখেন, এটা একটা একটা আমাদের সাবস্টেশন, কি কি ডকুমেন্টস লাগে, সার্টিফিকেট লাগে, সেটা আমরা আলোচনা করি। এই যে এটা লেআউটটা, যে ট্রান্সফরমারের, এটা কি এসটি ইনকামিং, এসটি মিটার, ভিসিবি, ট্রান্সফরমার, এলটি প্যানেল, কিভাবে এটা কোন পাশে কতটুকু থাকতে হবে স্ট্যান্ডার্ড, সেটা নিয়ে আলোচনা করি। কিভাবে ওয়ারিং করতে হয়, কোন স্ট্যান্ডার্ড করতে হয়, পিএফআই ক্যালকুলেশন কিভাবে করতে হয়, মানে টোটালি সাবস্টেশনে এক এই থেকে ডিবি থেকে শুরু করে এখানে এই এটাতে আপনার একটাতে আপনার টোটালটাই আপনার চলে আসবে, স্ট্যান্ডার্ড গুলো এবং ক্যালকুলেশন গুলো। তো এই যেটা আমি আপনাদেরকে পিডিএফটা দেখাচ্ছিলাম, যে একটা ট্রান্সফরমারের চারিদিকে কতটুকু জায়গা থাকবে স্ট্যান্ডার্ড, কিভাবে আপনি বুঝবেন, মানে এখানে লিখছে এই ট্রান্সফরমার উপরে কতটুকু জায়গা থাকবে, মিনিমাম হাইট অফ সাবস্টেশন রুম শুড বি 3.0 মিটার টু 3.6 মিটার ডিপেন্ড আপন দা সাইজ অফ ট্রান্সফরমার। দেখেন একটা ইনফরমেশন পেয়ে গেছেন। আর অনেকে দেখি যে আমার থেকে ইংলিশ পড়া কম পড়া মানুষ বাংলাদেশে খুব কমই আছে। আমি যদি বুঝি ইংলিশ এগুলা, আমার ভাইরা বাংলা খালি বইয়ের পিছনে এত ছুটা ছুটছে, মানে বাংলা যদি একটা বিএনবিসি বই থাকে কনভার্ট করা, আমার কাছে চাই, আমি বলছি নাই আমার কাছে, আপনারা এটাই পড়েন, সব ইনফরমেশন পাবেন এবং মজাও পাবেন, বাংলা সুন্দরভাবে লেখা আছে। তো এখানে দেখেন একটা ট্রান্সফরমার রুম, ওটা পেলাম একটা ইনফরমেশন। এখন এটা এখানে কি বলছে, 0.5 মিটার ফর দ্য ট্রান্সফরমার ইনস্টল এ রুম উইথ ওয়াল 1-2 সাইড, টু সাইড থাকে, তাহলে 0.75 মিটার আপনি ট্রান্সফরমার চারিদিকে রাখতে পারবেন, এটা সর্বনিম্ন, এর থেকে বেশি আপনি রাখতে পারবেন। তারপর কি বলতেছি, যদি ওয়াল 3 সাইড, 3 সাইড যদি ওয়াল হয়, ঠিক আছে, যদি 3 সাইড ওয়াল হয় তাহলে কি হবে, 1 মিটার রাখবেন আপনি। যদি ক্লোজ লুপ হয়, যে ফায়ার ডোর আছে, তাহলে 1.25 রাখতে বলছে। গেল এটা। বলছে একটা রুমের ভিতরে যদি একাধিক ট্রান্সফরমার থাকে, তাহলে কি চারিদিকে আপনি 1 মিটার রাখবেন। একটা ট্রান্সফরমার থেকে একটা ট্রান্সফরমার যদি 11 কেভি হয় তাহলে 1.5, আর যদি আপনার বেশি হয় তাহলে আর একটু বেশি রাখবেন, এটাই বলতেছে। এই যে আপনার 2.5 রাখবেন যদি বেশি হয়। এখন যে ইনফরমেশনটা বললাম, এটা বিএনবিসির, এটা এটা সর্বনিম্ন গাইডলাইন যেটা বলে, এটা সর্বনিম্ন, আপনি সর্বোচ্চ যা রাখতে পারেন আপনার ব্যাপার। এটা এখন তার 10 কিলোমিটার 1 কিলোমিটার রাখে না, এটা জাস্ট একটু মানে সর্বনিম্নটা কাজ করবেন, তারপরে আপনি যেটা করবেন। এই জিনিসগুলো প্রত্যেকটা আপনার এরকম প্রেজেন্টেশন আলোচনা করা হবে এবং সাপোর্টিং আপনাদেরকে ডকুমেন্ট দেওয়া হবে, কেমন সেটা নিয়ে করছি। আচ্ছা, এলপিএস ডিজাইন, এলপিএস এই বিল্ডিংটাতে প্রয়োজন কিনা কিভাবে বুঝবেন, দুইটা ভাবে বুঝবেন, একটা এনএফপি এবং বিএনপিসি। আমি এনএফপি এর ভাষায় যদি 75 ফিট হয় তাহলে হচ্ছে ক্লাস 1, আর যদি আপনার 75 ফিটের বেশি হয় তাহলে ক্লাস 2। আর বিএনবিসি তো হচ্ছে রিস্ক ইন্ডেক্স যদি আপনার 40 হয়, 40-এর উপরে হয়, তাহলে এই বিল্ডিংটাতে এলপিএস প্রয়োজন, হচ্ছে বিষয়। আর এই ডকুমেন্ট গুলো আপনাদের জন্য আমি কেটে কেটে রাখছি বিভিন্ন জায়গা থেকে, জাস্ট যে কাজটা যখন করবেন আপনি ওই জায়গাটা আপনি একটু দেখবেন,
আমি তো এগুলো সবই আপনাদের সাথে আলোচনা করবো। তো প্রিয় ভাইরা, এই হচ্ছে আলোচনা। থার্মোগ্রাফি আপনারা জানেন যে কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস গুলো আসলে হাতে খালি চোখে দেখা সম্ভব না, যে কত, যেমন এখানে 113, এখানে 150°C। এটা এই মেশিনটা দিয়ে আমাদেরকে চেক ব্যাক করতে হয়, ঠিক আছে? তো কোথায় কি এটা আমরা, এটা আবার এটাকে মনিটরিং করার জন্য এটাকে আমাকে বই হিসাবে বানিয়ে রাখতে হয়, চেক ব্যাক করতে হয়। কয়টা? 4টা স্টেজ। 0 থেকে 10 একটা 0 ক্যাটাগরি, 11 থেকে 20 হচ্ছে আপনার 1 ক্যাটাগরি, 21 থেকে 40 হচ্ছে ক্যাটাগরি 2, আর 40 অ্যাবভ হচ্ছে আপনার ক্যাটাগরি 3। আপনার সকল চেক ব্যাক করে এইটার মধ্যে কোনটা কোনটার মাধ্যমে পড়তেছে আপনাকে এটা অবশ্যই লিখে রাখতে হবে। এবং এই আপনার এই ক্যাটাগরি 3-তে যদি কোনো আপনার ডিপি বা এমডিপি বা কোনো ডিভাইস থাকে, সেটা আপনার চলবে না, তাৎক্ষণিক বন্ধ করে ওটা ঠিক করতে হবে। এটার একজন আরো নীতিমালা আছে, ওই জিনিসগুলো আমরা ডিটেলস আমরা দেবো ইনশাল্লাহ। বলছেন পিডিএফ বুকস দেওয়া যাবে স্যার। এই পিডিএফ তো এটা তো মানে সব বিষয়গুলো তো এখানে আলোচনা করেছি আমরা। এটা রেকর্ড থাকবে আপনার অ্যাডভান্টেজে, এটা এই ইউটিউবে। আর পিডিএফ তো এগুলো নিয়ে আপনি কিছু বুঝবেন না। যেমন আমি যে পৃথক পৃথক যে বিষয়গুলো দেখালাম, ওগুলো যারা আমাদের সাথে যুক্ত হয় প্রত্যেকটা আমরা পিডিএফ ক্লাস পরে পিডিএফ দিয়ে দিই, কোনো সমস্যা নেই। আর ইন্স্যুরেন্স যেটা হয়, যে কেবল গুলো বিভিন্ন ফেজ একসাথে যাওয়ার কারণে বা হাতে ধরার কারণে এই যে ব্যারিয়ারটা বা এই এটা অনেক স্ট্রং থাকতে হবে। 5 মেগা ওহম এর উপরে থাকতে হবে। 5 মেগা ওহমের নিচে থাকলে এই কেবলটা চলবে না প্রিয় ভাই। তো এটাই ছিল আলোচনা। আপনারা যারা যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ সবাইকে। যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের, এখানে কয়েকজন ভাই কয়েকটা প্রশ্ন করেছেন, অনেক ক্লিয়ার দেখা যাচ্ছে না। পিডিএফ এর ব্যাপারে তো বললাম। আর মেহরবানি করে আমরা আমাদের মডিউলটা নিয়ে আলোচনা করবো। যদি কোনো কোশ্চেন থাকে আপনি করতে পারেন প্লিজ, সমসাময়িক, বা আপনারা যদি কিছু বলতে চান আজকের আলোচনার উপরে বা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, জি স্যার, ওই বাসবার সিলেকশনের একটু প্রশ্ন ছিল স্যার। বাসবার সিলেকশনে আমাদের লোকে থিকনেস আর ওয়েট, এই দুইটা তো স্যার লোকে ক্যালকুলেশন করে বের করব, কিন্তু লেন্থ কত লম্বা লাগবে স্যার, এই লম্বাটা কি কি বের করতে হয় আমাদের ক্যালকুলেশন করে? না, লম্বাটা অবশ্যই বের করতে হবে, আপনার নিড কতটুকু সেটার জন্য। না স্যার, তো আমি বলতে আপনার চাইতেছি আমাদের যে বাসবারের কারেন্ট ক্যাপাসিটি, ওয়েট থিকনেস এর মধ্যে সীমাবদ্ধ নাকি স্যার ওই লেন্থের উপর নির্ভর করে স্যার? লেন্থের উপরে কোনো প্রভাব পড়বে না। হ্যাঁ, জি স্যার, ওটাই এটাই জানতে চাই। লেন্থের ঠিক উপরে কোনো আছে, প্রভাব পড়বে না। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আর কোনো ভাইয়ের আরো আধা ঘন্টা আলোচনা করতে পারতাম, কিন্তু যে শরীরটা একটু ভালো যাচ্ছে না কয়েকদিন। স্যার, কোনো ভাই? জি ভাইয়া। এই যে আমাদের ইটা করাইলেন, এটার লিঙ্কটা দেওয়া যাবে? আমি তো পরে অ্যাড হয়েছি, আসলে কি কি আলোচনা হয়েছে এটা আবার পুনরায় দেখতাম। আপনি কি আমাদের কাছে রেজিস্ট্রেশন করেছেন? কোন রেজিস্ট্রেশন যেটা? মানে আজকে এই সেমিনারের জন্য আমরা একটা কয়েকদিন আগে রেজিস্ট্রেশন লিংক হ্যাঁ, দিয়েছিলাম। করার পরেই তো মানে আমি মনে হয় লিঙ্কটা পাইছি এবং ঢুকছি। তাহলে আপনাকে আমরা ওই লিংকে পাঠিয়ে দেবো। আর আচ্ছা। যদি বাই চান্স আপনার না পান ভাই, এই যে হুম, হুম। অ্যাডভান্টেকের আমরা এই যে ADVNT, এটা ইউটিউব আছে, সেখানেও আমরা দিয়ে দেবো। আচ্ছা, অনেক আচ্ছা। সময় মিস্টেক হতে পারে, কারণ হোয়াটসঅ্যাপে এখন আবার বেশি মেসেজ দিলে ব্লক হুম, করে দেয়। আমরা খুব আচ্ছা, স্যার, আচ্ছা। হ্যালো, ওকে, আসসালাম। আসসালাম স্যার। হ্যাঁ, আর সিরিজ কি স্যার, কোডের কোনো বই অথবা অনলাইনে পিডিএফ পাওয়া যায় স্যার? আরএসসি নিরূপণ। কেন কেন প্রয়োজন আপনার RSC গাইডলাইন? অবশ্যই আছে। কারণ স্যার এগুলো তো, স্যার আমি এজ ইঞ্জিনিয়ার হিসেবে স্যার আমাদের কাছে থাকা প্রয়োজন তো স্যার। মানে আরএসসির যে স্ট্যান্ডার্ড কোড ওগুলা জানি না, কিন্তু বিএনপিসিটা স্যার আছে, পিডিএফ আছে, বই আছে, কিন্তু আরএসসিটা কোথা থেকে পাবো স্যার? আমার কাছে আছে কিছু ডাটা। আমি আরেকটা বলতে চাচ্ছি যে RSC কে নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নাই, যদি আপনারা যারা বিগিনার আছেন। হ্যাঁ, RSCটা আপনার অপশনাল হিসাবে ডাটা বা হচ্ছে জিনিসগুলো জানবেন। আপনি প্রথমে যেটা জানবেন, ইলেকট্রিক্যাল স্ট্যান্ডার্ড কোড, বিএনবিসি, এনএফপি ম্যাচ করে আপনি একটা
নিজের একটা ধারণা তৈরি করেন, তাহলে আপনি মজা পাবেন। ঠিক আছে, আপনি অবশ্যই এগুলো রাখবেন। ঠিক আছে স্যার। তবে যদি আপনি শুধু আরএসসি ধরেন, আপনি আরএসসি নিয়ে আপনি অনেক কিছু জানেন, যে এটা আরএসসি বলেছে, এটা বিএনবিসি বলেছে না এনএপিএ বলেছে, আপনি জানেন না। তখন ধরেন আপনি হক বিস্কিটের কোম্পানিতে আপনার চাকরি হলো, আপনার ফার্মাসিউটিক্যাল আপনার চাকরি হলো, তখন আপনি কি করবেন? আমার কথা বুঝতেছেন আপনারা? তো জি স্যার। আপনি যদি ইলেকট্রিক্যাল কোড জানেন, আর আরএসি কি চাই, কেন চাই, কোথা থেকে চাই, আরএসির কোনো মন গড়া বা কোনো স্ট্যান্ডার্ড মেক করার কোনো ক্ষমতা নাই। আরএসি কোনো আমাদের গাইডলাইন না, নিরাপন কোনো আমাদের গাইডলাইন না। তবে কি হয়, সেখানে একটা গুড টিম আছে ভাইয়া, গুড টিম আছে। ধরেন আপনাকে একটু বলি যে 1.25 থেকে, একটা বোঝানোর জন্য, থেকে 2.5 আপনার সেফটি নিতে পারবেন ধরেন। এখন কি করছে এখানে, আরআইসি কি করছে, ধরেন এটা বলছে বিএনবিসি, টু বলতেছে এনএফপিএ, ব্রিটিশ স্ট্যান্ডার্ড বলছে 2.5। এখন সেফটি কোনটা, বা সেফটি শুধু দেখলে হবে না, এখানে প্রাইজিং ব্যাপার আছে, প্র্যাকটিক্যাল ইউজের কিছু বিষয় আছে, যে আমি টু নিয়ে ইউজ করেছি, কোনো সমস্যা হচ্ছে না। এই ধরনের এক্সপার্ট ইঞ্জিনিয়ার টিম আছে বা অ্যানালিসিস টিম আছে, ওটা নিয়ে তখন উনি কি বলে, যে সেফটি ফ্যাক্টর আপনি টু ধরবেন। বুঝেন? কিন্তু এই যে টু ধরবেন, এটা কে বলছে? আরএসি বলতেছে। তো কন্ত এই যে বিএনপিসি তে যে আমার এই সিকোয়েন্সটা দেওয়া আছে, এখান থেকে তো নিয়েছি। তাহলে আপনি যদি এই লাইনটা জানতেন, তাহলে আপনি বুঝে যেতেন, ও আচ্ছা, উনি স্ট্যান্ডার্ডটা টু নিয়েছে। কথা বোঝা গেছে? তাও তখন আপনি কি করবেন, ফাইটিং করতে পারবেন। যদি এখন আমি বলি যে টু না নিয়ে আমি যদি 2.2 নিই, তাহলে কি হবে না? অবশ্যই হবে। 2.1 যদি নিই তাও হবে, 2.9 যদি নিই তাও হবে। বুঝে গেছে? এই জিনিসগুলো যখন আপনি ইঞ্জিনিয়ার হিসেবে করবেন, বিভিন্ন প্রকার অডিটের সাথে, যেমন আমি অডিটের সাথে অনেক মজা পেতাম, মানে আমি এগুলো নিয়ে অ্যানালাইসিস করি, এটা স্যার ওনারাও জানতো। তাকে বলতাম যে ভাই বিষয়টা তো এরকম, তাদের সাথে যুদ্ধ দরকার নাই, যেহেতু ওনাদের সাথে একটা নেগোসিয়েশন যাচ্ছেন, যে ভাই এই বিষয়টা এরকম, যে তারা করেন, সেসব করেন, এটা কোনো সমস্যা নেই, হয়ে যাবে, বাদ দেন। এরকম যখন আপনি ওদের কাছেই সবকিছু সঁপে দিবেন, আপনি ওনাদের টোন বুঝবেন না, তখনই আপনি ছিটকে পড়বেন। আসসালামু আসসালামু আলাইকুম স্যার। আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, একে একে প্লিজ। হ্যাঁ, স্যার আমি একটা প্রশ্ন করতেছিলাম, সেটা হচ্ছে আমাদের আপনি যে এক্সেল শিটটা দেখাইলেন ওই এসএলডির জন্য, সেটা জি জি। হচ্ছে এটা খুব সুন্দর। এটা শর্টকাটও হয়, যেমন আমার একটা লোড আছে, আমি লোডটা শুধু এন্ট্রি দিলাম, ব্রেকার সাইজ, কেবল সাইজ, বাসবার সাইজ, টোটালটা যে চলে আসলো। এটা খুব সুন্দর একটা সিস্টেম। এই সিস্টেম, এই এক্সেল শিটটা কি স্যার আমাদের দেওয়া যায়? দিলে উপকৃত হতাম। না, আমি এগুলো মানে আমাদের যারা যুক্ত হয় তাদেরকে দিই, যদি অ্যাকচুয়ালি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করিয়েন। আমরা আগে সকল কিছু ওপেন রাখছিলাম, আর আস্তে আস্তে আমাদের অফিসিয়ালি বিষয়গুলো একটু আমাদের মধ্যে রাখছি, যেন মানে এগুলো দিব না বিষয়টা কোনো কিছু আমার এখানে নাই। আমি মন খুলে দিব। আমরা মানে সব ডকুমেন্টস গুলো আমরা দিই যারা আমাদের সাথে যুক্ত হয়। এখানে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের ইকবাল ভাই, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ভাই কিছু যদি বলতেন, যেহেতু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ওই আজকের ক্লাসটা কি ভিডিও কি পাওয়া যাবে? হ্যাঁ। হ্যাঁ, ভিডিও পাওয়া যাবে ইউটিউবে, আমরা ভিডিও দিয়ে দেবো ইনশাআল্লাহ। আর যারা যুক্ত হয়েছে, রেজিস্ট্রেশন করেছেন, তাদেরকে আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। তো হোয়াটসঅ্যাপে সীমাবদ্ধতা হচ্ছে মাঝে মধ্যে ব্লক করে দেয় আমাদের নাম্বারগুলো, অনেকগুলো মেসেজ পাঠানো হয়। আমার আমার হোয়াটসঅ্যাপে একটু দিয়ে দিয়েন একটু কাইন্ডলি। ঠিক আছে বড় ভাই, ইকবাল ভাই, ঠিক জি ভাই। আপনি আছে। হারাই গেলেন কই? জি আপনি হারাই গেলেন কই? আপনার তো পাই না আমি। কেন? গত শুক্রবারে তো গেছিলাম স্যার ওখানে। তাই না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার নাম্বার আছে আপনার কাছে? নাম্বার নাই, নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েন একটু, পরে যোগাযোগ করবো না। আচ্ছা ওকে, ঠিক আছে। দেখছেন, আমাদের মাধ্যমে কিন্তু ইকবাল ভাই আর কি ভাই জানো, মিজানুর রহমান ভাই কমিউনিকেশন করে ফেলছে, হারানো ভাইকে ফিরে পেয়েছে। জি স্যার। ইকবাল ভাই, ভাই দেখুন। তাহলে কিন্তু এবার নেক্সট দেখা হলে কিন্তু মিষ্টি নিয়ে আসবেন আপনি। আমি আসসালামু আলাইকুম। গত সপ্তাহে তো আপনাকে পাইলাম না। হ্যাঁ, খুব খারাপ লাগছে একা একা। হ্যাঁ, চাটাও খেতে পারলাম না, ঘুম আসছিল অনেক। হ্যাঁ। না ভাই, ওই যে গুড নিউজ হচ্ছে, আমার মেয়ে হয়েছে তো আলহামদুলিল্লাহ। ওটার জন্য আমি প্রায় আলহামদুলিল্লাহ। অফিস থেকে
প্রায় 10 দিন একটু অসুস্থ ছিল, দোয়া করিয়েন আমার মেয়ের জন্য। আমি আজকে এই যে আমি এখনো ঘুমাচ্ছি, আমি দুপুরে খাইতে যে হাত না ধুয়ে ঘুমিয়ে গেছিলাম আজকে, বুঝছেন? এত খালি অবস্থা আমার খারাপ। খালি খাসির গোশত কাটা দেখলাম আর খাইতেই দেখলাম। ইনশাল্লাহ এই ফ্রাইডে আমরা যখন এনএডিএল অফিসে আসবো, ইনশাল্লাহ মিষ্টি পার্টি হবে। ফ্রাইডে হয়তো বা আমাদের জেনারেল ডিউটি হতে পারে ফ্যাক্টরিতে। হ্যাঁ। এই যে আমার যারা জেনারেল যুক্ত আছেন, আমরা ইকবাল ভাই, আমরা কিন্তু এই কোর্স নিয়ে ফিজিক্যালি আমরা আলোচনা করি। এখানে অনেক সিনিয়র পার্সন আছেন, জুনিয়ররা আছেন। আপনারা যারা যুক্ত হতে চান চলে আসেন, আমাদের সাথে একটা আড্ডা হবে। আসলে আমি ওয়ালাইকুম আসসালাম। স্যার বলেন প্লিজ। দেখাই তোমরা please। আপনাদের সাথে যুক্ত হতে গেলে কি কি বিষয়ে করতে হবে, যদি এ বিষয়ে একটু বলতেন ভালো হতো। যুক্ত হতে গেলে আপনার নাম্বারটা এখন চ্যাট বক্সে দিতে হবে, আর আমাদের সাথে পরীক্ষার যুক্ত কথা হওয়ার জন্য দেখতে হবে। আপনার মন মানসিকতা থাকতে হবে, আমাদের টুপি কিছু নেওয়া স্যার। টাকাও দিতে হবে, ঠিক আছে? আর আপনার ক্লাস থাকতে হবে শেষ। হ্যাঁ, কোর্স ফি কেমন, এই বিষয়গুলো সম্পর্কে ডিটেলস যদি একটু জানাতেন আমাদের জন্য একটু ভালো হতো। আমাদের অনলাইন কোর্স ফি হচ্ছে 7,500 টাকা। আমি আপনাদেরকে মডিউলটা একটু দেখাই, যেহেতু ভাই প্রশ্ন করেছেন। আর অফলাইনে এই আরএসসি এবং অটোক্যাড ফুল, আপনি যতদিন আসতে পারেন কোনো সমস্যা নাই, যত প্রশ্ন আছে এটা। এই যে আমাদের একটা মডিউল, এটা হচ্ছে 7,500 টাকা। আমরা অনলাইনে শেখাই, সপ্তাহে 2 দিন ক্লাস। দেখেন এখানে বন্ধ কি কি করো আছে। live। দেখা যাচ্ছে কি আমার এটা? না, হ্যাঁ, আপনি দেখা স্ক্রিন যাচ্ছে। ও, অন্ধকার আছে তো ভাই, না আওয়াজ দিয়েন। এই যেটা, এটা হচ্ছে আমাদের, হ্যাঁ, জাস্ট একটা বোঝানোর জন্য যে এখানে হচ্ছে আপনার এসটিএলটি কেবল, আর পণ্য অনুযায়ী, স্ট্যান্ডার্ড অনুযায়ী, সার্কিট ব্রেকার, ভোল্টেজ জব ক্যালকুলেশন, বাস বার, বিবিটি, আর্থিক ক্যালকুলেশন, পিসিবি আইডিএমটি রিলে, আলাদাভাবে সাবস্টেশনের, ইলেকট্রিক্যাল ওয়াটারকেটের 4টা ক্লাস হয় এই অনলাইনে। তারপর হচ্ছে লাইট লুমেন্স মেথড দিয়ে কিভাবে ওই যে এক্সেল শিটে যেভাবে দেখালাম, এলপিএস ডিজাইন নিয়ে ক্লাস হয়, আর্থিং নিয়ে ক্লাস হয়, এসএলডি, ইএলডি, আর এস নিয়ে আপনার ডকুমেন্টস গুলো নিয়ে, মেনটেন্সের ডকুমেন্টস গুলো নিয়ে, ইলেকট্রিক্যাল ওয়াল টেস্ট গুলো থাকে কি কি, তারপর হচ্ছে আর্থিং লিকেজ নিয়ে, আপডেট সিভি নিয়ে। এখন বলবেন যে ভাই আমরা তো চাকরি বাকরি করছি, আপডেট সিভি কি? ক্লাসটা করে আপনি মজা পাবেন। ওয়ার্ড ডকুমেন্টস পিডিএফ দিই, ডেইলি ক্লাস রেকর্ড দিই, অফলাইন ক্লাস করার সুযোগ। 2-1টা ক্লাস যদি প্রবলেম থাকে আসবেন। আমাদের সাবস্টেশন আছে, যারা জব করে না তাদের জন্য অনলাইন সার্টিফিকেট একটা দিই। অফলাইন অনলাইন সবই, অনলাইন ভেরিফিকেশন করতে পারবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আপনার যত কথা আছে, যখন কাজ করতে গিয়ে প্রবলেম ফেস করবেন আমাদের সাথে কমিউনিকেশন করবেন, আমরা উত্তর দেবো। এই হচ্ছে আমাদের আলোচনার মূল নোট, ঠিক আছে? আর তারপরে হচ্ছে আপনার এগুলো হচ্ছে ডিটেলস। মানে এখানে একটা ফ্যাক্টরিতে যে আপনি যে পজিশনে থাকেন না কেন, একদম ড্রপ আউট ফিউজ থেকে শুরু করে কেবলটের মধ্য দিয়ে কেবলটা কিভাবে যাবে, ডাইভার্সিটি লোড কত ধরবেন, এগুলো থেকে সবকিছু ডিটেলস এখানে আলোচনা করা হয়েছে। তার মধ্যে স্ট্যান্ডার্ড কিভাবে করবেন এবং কেন করবেন এটা আলোচনা করা হয়েছে। এটার সাথে আমি বোনাস হিসেবে যেটা দিয়েছি অনলাইনে, 4টা আপনার অটোক্যাড ক্লাস আছে। এই 4টাতে 2D করতে পারবেন। আর ফিজিক্যালি যারা করতে চান, তাদেরকে বলবো যে আমার সাথে আপনারা বসেও ক্লাস করতে পারবেন। যে ইকবাল ভাই সিনিয়র কয়েকজন বড় ভাই আলোচনা চলতেছে, এটা হচ্ছে 15,000 টাকা কোর্স আমাদের। এটা উত্তরা করতে পারেন। যারা গাজীপুরের দিকে আছেন তারা হচ্ছে এটা আমাদের এনএডিএল একটা আমাদের প্রতিষ্ঠান আছে, সেখানে করতে পারবেন। আর কোর্স পেমেন্টের নিয়ম হচ্ছে 60% দিয়ে আমাদের পেমেন্টে শুরু করতে হবে। টাকাটা বেশি মেজর ভাবে আমি দেখি না, আপনাদের সাথে যুক্ত হতে চাই। আমাদের মূল ফোকাস হচ্ছে ভাই আতিকুর রহমান ভাই, যে আপনার সেল সার্ভিস, অটোমেশন, মেশিনারি, সাবস্টেশন নিয়ে কাজ করতেছি। এই রাত জেগে আপনাদের সাথে এই যেগুলো অ্যাচিভ করে রাখছি সেগুলো শেয়ার করা, আপনাদের কাছ থেকে কিছু নেওয়া। ইয়ার ট্রেনিং করে তার মানে ইঞ্জিনিয়ারিং লাইফ চলবে না বাংলাদেশে, আমি মনে করি। আর এসএলডি টা কি সম্পূর্ণটাই শেখানো হয়? হ্যাঁ, এসএলডির জন্য তো এত কিছু করা। আপনি মানে ড্রপ আউট ফিউজ থেকে শুরু করে সবকিছু যে স্ট্যান্ডার্ড গুলো প্রয়োজন, আপনি এসএলডি একদম মানে পানির মতো পারবেন ইনশাআল্লাহ এখানে। আর এটার জন্য তো আমাদের অবশ্যই ল্যাপটপ বা কম্পিউটারের দরকার। হ্যাঁ, আপনি না হলে কেমনে করবেন? জি, আচ্ছা, বিষয়গুলো একটু ক্লিয়ার হয়ে নিলাম আর কি। জি, থ্যাংক ইউ ভাইয়া।
এখন আমি আশাবাদী ইনশাল্লাহ আপনাদের সাথে হয়তো বা যদি আল্লাহ তৌফিক ভাইয়া দেয়। শামীম ভাই আমি বলি, এই এই জায়গাগুলোতে আমাদের সমস্যা। আমি আপনাদেরকে একটু মানে জোরালো ভাবে সুযোগ দিতে পাইছি। একটা কম্পিউটার আপনি 25 থেকে 30 হাজার টাকাতে ভালো কম্পিউটার পাবেন এখন, সেকেন্ড হ্যান্ড ভালো, যেটা আপনি 3 বছর চালাবেন, 4 বছর চালাবেন। এখন যাদের ধরেন অনেকেরই বলে যে স্যার একটা কম্পিউটার নাই, ভাই এই যে হাতের যে ফোন আছে 20, 30, 40 হাজার, এটা ফেলে দেন। এটা বাটন ফোন কিনেন, যাদের টাকার প্রবলেম আছে দিয়ে একটা ল্যাপটপ কিনেন আগে। ল্যাপটপ কিনে ড্রয়িং ডিজাইন এই নিয়ম নীতিগুলো শিখে ফেলেন ধুমসে। দেখবেন যে 3 মাসের মধ্যে আপনাকে কোম্পানি প্রমোশন দিতে হবে, নাহলে অন্য জায়গাতে। আর এই যে সিভি ক্লাসটা যেটা আমি নিব আপনাকে লাস্টের দিকে, এই ক্লাস থেকে আপনার চাকরি পাওয়ার জন্য আপনি 70% এগিয়ে যাবেন ইনশাআল্লাহ, যে আপনি কিভাবে চাকরি পাবেন। এটা আমাদের সিভি গুলার অবস্থা খুবই খুবই খারাপ ভাই। আমি আমাদের কোম্পানি যখন চাকরি করেছি বা এখনো অনেক কোম্পানিতে ভাইবা নিতে যাই, সিভির অবস্থা এতটা খারাপ, মানে এটা বলার মতো কিছু নয়। ভালো ভালো লোকজনের এই অবস্থা। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আর কোনো কথা না থাকলে আর আমাকে কোনো পরামর্শ দেওয়ার থাকলে দিবেন। আর যারা কোর্স করতে চান, আমার সাথে যুক্ত হতে চান, আপনাদের চ্যাট বক্সে আপনাদের নাম্বারটা দেওয়ার জন্য অনুরোধ, কারণ অনেক জায়গা থেকে অনেকেই যুক্ত হয়েছেন। আর সর্বোপরি আপনাদেরকে ধন্যবাদ। কারো কিছু বলার আছে কি প্লিজ? আমরা কয়েক মিনিট থাকবো আর। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার।